আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ভূত এফএমে ঘটনা শেয়ার করবার জন্য। আরিফ, একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কয়েকদিন ধরে আমি এরকম শুনছিলাম যে সবাই হসপিটালের ঘটনা শুনতেছে, এবং কি মানে না আমি জানি না আসলে হঠাৎ করে আমার কাছে আজকে একজন একটা হসপিটালের ঘটনা এসে গেছে। হ্যাঁ সেটাই আমার কাছে খুব ভালো লেগেছে যেন, মানে অনেকদিন ধরেই বলছিল কিন্তু আমরা হসপিটালের ঘটনা পাচ্ছিলাম না। বাট আজকে যখন আমি তো জানতাম না যেটা হসপিটালের ঘটনা, আমি আপনাকে ডেকেছি এবং আপনি যখন ঘটনা বলছেন তখন আমি ফার্স্ট জানতে পারলাম যে ও মাই গড, এটা হসপিটালের ঘটনা। ওকে, তো হসপিটালের ঘটনা শুধু না, আরো তো অন্য ঘটনাও আছে, সেগুলো আমরা শুনবো। আমরা হসপিটালটা দিয়ে শুরু করি, যেহেতু এটা ডিমান্ড অনেক বেশি। ঠিক আছে ওকে। তো আমি যে ঘটনাটি আজকে শেয়ার করব প্রথমে, সেটি আমাদের বাংলাদেশের একজন খুব ভালো প্রফেসরের ঘটনা রাসেল ভাই। আচ্ছা, তো আসলে বলতে গেলে তিনি একজন অর্থোপেডিক সার্জন। তো সে 1981 সালে একটি স্বনামধন্য মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করে ইন্টার্নশিপ শেষ করে আপনার বাংলাদেশের বাইরে যায়। তো বাংলাদেশের বাইরে যাওয়ার আগে এমএস করে যায় তিনি সার্জারির উপরে। পরে সে বাংলাদেশের বাইরে যেয়ে আরো ডিগ্রিজ নিয়ে এসে বাংলাদেশে 1990 থেকে প্র্যাকটিস করা শুরু করে। তো একজন লোক তো তার সমস্ত অর্থ সম্পত্তি দিয়ে একটি হসপিটাল করে দেয়। এটিও বাংলাদেশের কোন একটি জায়গায়, আমি রাসেল ভাই জায়গাটির নাম প্রকাশ করতে পারছি না। ওকে, নো প্রবলেম। তো যে জায়গায় তার হসপিটালটা, সেখান থেকে তার বাসার দূরত্ব 8 থেকে 10 কিলো। তো সপরিবারে তাকে থাকতে হতো। তার 3 ছেলে ছিল আর কি। আচ্ছা, তো সপরিবারে তাকে সেই জায়গায় হসপিটালের কাছেই থাকতে হতো। তো বলে না রাসেল ভাই, এটা অনেক আগের কথা, হচ্ছে পেশেন্ট প্রেমিক বলে। পেশেন্ট বা ডেডিকেটেড। পেশেন্ট ফোন দিলে ওই ফোন আর ইগনোর করা যেত না, সেটা রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক। তো যখনই ফোন আসতো তখনই সে ধরে যেত। একটা মানে, আর রাসেলের আরেকটা কলের ক্ষেত্রে বলি, ওই 1990 সালের ঘটনা। তো ফোন অতটা ছিল না, মানে মোবাইল তো বাদ, টেলিফোনই ছিল না। টেলিফোন আর কয়টা ছিল? তো তার বাসায় একটা টেলিফোন ছিল, তার হসপিটালে একটা টেলিফোন ছিল, ওই এরিয়াতে মোটামুটি 3টা টেলিফোন ছিল। আচ্ছা, তো এই 2টা টেলিফোন, এবং তাকে যে কোনো ভাবে হোক সবাই কানেক্ট করতো। এই 3টাকে তো কানেক্ট করতো কি, আপনার হসপিটাল থেকে ওই ফোন, নরমালি এতটা ফোনও নাই যে অন্য জায়গায় ফোন করবে, নরমালি ফোন দুটো হসপিটালে কানেক্টেড ছিল। তো তিনি সবসময় পেশেন্টের জন্য সর্বদা রেডি। ফোন আসলেই সে রাত্রে 1টা, তবে বাসার সবাই একটু ফেড আপ ছিল তার প্রতি, যে এরকম করে চলে যাওয়াটা তো কোনো ঠিক না। তো ঘটনার দিন যাই রাসেল ভাই, ঘুরিয়ে পেঁচিয়ে না, ঘটনার দিনে চলে যাই। ঘটনার দিন রাত 1টা রাসেল ভাই ঘুম ভাঙে। এর আগে প্রায় সপ্তাহখানেক হয় কোনো ধরনের ফোন তার কাছে আসে নাই রাত্রেবেলা। তো গভীর রাতের ফোন হঠাৎ করে এসছে রাত 1টা, এবং সে 100% শিওর ফোনটা হসপিটাল থেকে এসছে। আচ্ছা, তো রাত্রে 1টায় ফোনটা সে রিসিভ করে, এবং রিসিভ করে অপর প্রান্ত থেকে ভাষাটা এরকম, মানে খুব ফিসফিস, স্যার একটা ইমার্জেন্সি পেশেন্ট আসতে হবে, খুব কর্কশ গলায়, খুব মোটা গলায়। বলে কি, এরকম ভাবে তো আমাকে কখনো হসপিটাল থেকে কল দেয় না। তো নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসলেই আসছে হয়তো বা। সে কি করলো, রেডি হয়ে কোনো মতে ড্রেস পরেই বের হয়ে গেল। আচ্ছা, তো বাসার নিচে নামতেই ওই এলাকাতে রাসেল ভাই, স্কুটার তো পরের কথা, রিক্সা ওই মুহূর্তে রাতে অ্যাভেলেবেল কোথার থেকে রাসেল ভাই এই জায়গাটাতে, ওটা মফস্বল এরিয়া অবশ্যই, কিন্তু অ্যাভেলেবেল কিভাবে। তো উনি নামার সাথে সাথে দেখলাম বাসার সামনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আচ্ছা, সবকিছু মনে হচ্ছে রেডি একদম, মানে তার হাতের নাগালি। তো সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো যে এই জায়গায় যাবা কিনা। রিক্সাওয়ালা বললে একটু বেশি ভাড়া বাড়ায় দিলে যাবো। তো রিক্সায় উঠেছে। তো তার কথা মতে রাসেল ভাই, আসলে আমার ঘটনার সাথে রিক্সাওয়ালা কোনোভাবে জড়িত না, বলে দিই আগের থেকে। তো তার কথা মতো যে রিক্সায় এত জোরে টানছে, আমি এখন যে বলে আলিফ, এখন যে তুমি দেখো মেশিন রিক্সাগুলো দেখো, ওটার থেকে অনেক ফাস্ট, এত জোরে রিক্সা টানছে। তো আমি কিছুক্ষণের মধ্যে, প্রায় 15 মিনিটের মাথায়, আমি 10 থেকে 12 মিনিটের মাথায় আমি হসপিটালের কাছে চলে যাই। আমার ঘটনা তো ওখান থেকেই মনে হয় শুরু। হসপিটালে যাওয়ার পরে উনি দেখলেন হসপিটালে একটা কাকপক্ষী, একটা বেড়ালও নাই, পাশ দিয়ে হেঁটে যায় এরকম বিড়ালও নাই। রাত তখন 1:30 পৌনে 2টা বাজে, বিড়ালও নাই। তাই এত সুনসান হসপিটাল তিনি আগে কখনো দেখে নাই। যে আমি তো এই হসপিটালে চাকরি করি, এর আগে তো আমি বহুবার রাত্রেবেলা এসে সার্জারি করে গেছি, কিন্তু এখানে একটা মানুষ নাই, এটা আমি কখনো দেখি নাই। এখানে তো মানুষ থাকার কথা। আর তাকে যে অ্যাপয়েন্টেড দিয়েছে সে হচ্ছে তার খুবই কষ্টের মানুষ, তো সে তো মালিক,
ওই হসপিটালের মালিক, অনেক মানুষ অ্যাপয়েন্টেড করা, প্রায় 20 থেকে 25টা বেড আছে রাসেল ভাই। তো নিশ্চয়ই এটা একটা ভালো হসপিটাল যেখানে নর্মালি সার্জারি হয়, অন্যান্য সার্জারি হয়, অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তাররা আছেন। তো উনি দেখে একটা মানুষ না, একটা বান্দা নাই। ভেতরে যখন সে ঢোকার পরে দেখে যে ডানে বামে লবি, যে বিশাল বড় লবি, সেই লবিতে একটা মানুষ নাই। সে দৌড়ে 3 তলায় যায়, 3 তলায় ওটিতে ওঠার পর দেখে যে কেউ নাই। ওটিতে উকি দিল রাসেল ভাই, কাউকে পেল না। সে পেছনে আসলো। ওটি উকি দেওয়ার সিস্টেম নেই, কারণ আপনি যদি স্টেরিলাইজ না হয়ে যান ওটিতে ঢুকতে পারবেন না। সে কোনো মতে জানালো ওটি রুমের যে একটা গ্লাস আছে, গ্লাস দিয়ে দেখার চেষ্টা করলো যে ভেতরে কেউ আছে কিনা। সে বের হয়ে গেল, কাউকে তো পাচ্ছে না, 2 তলা 3 তলা কাউকে। সে উপরে আর চেক করেন নাই, সে নিচে ইমার্জেন্সিতে চলে যায়। তো নর্মালি রাসেল ভাই, যদি কেউ ইমার্জেন্সি পেশেন্ট আসে, সবার আগে ইমার্জেন্সিতে লোক থাকে, তো সেটা চিন্তা করে ইমার্জেন্সিতে এক দৌড়ে যাওয়ার চেষ্টা করে, যে তো ফার্স্ট হেডে ইমার্জেন্সির কাছে কাউকে পাওয়া যায় কিনা। সে ইমার্জেন্সি খুলে দেখে কেউ নাই, ইমার্জেন্সিতে তো কেউ নাই, পুরো হসপিটালটা খালি। তো সে বলে যে আমি এরকম অপরিচিত পরিবেশ যদি অপরিচিত লাগতে থাকে, আপনি কিরকম ভাববেন? যে আপনি হসপিটালে চাকরি করেন, কিন্তু একটা মানুষ নাই সেজন্য। আর রাতটাও কি তখন গভীর, রাত 2টার কাছাকাছি। একটা বয়স্ক লোক পাওয়া গেল। তো তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, মানে নর্মালি তাকে কোনো কোয়েশ্চেন করার মতো লোক না সে। তো জিজ্ঞেস করলো কি বল, লোক কোথায়? তো উনি মাথাটা নিচু করে, মাথাটা আস্তে করে নাড়ালো, মানে সে কিছু জানে না। তো সে আবার সিঁড়ির দিকে যেতে 4 জন লোক তার সামনে আসলো রাসেল ভাই। 4 জনের হাইট মোটামুটি একই রকম, 4 জনই সাদা কাপড় পরা। 4 জন তার সামনে আসলো এবং খুব তীক্ষ্ণ গলায় তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি ডক্টর সাইফুল্লাহ নাকি? উনি বলল যে হ্যাঁ, আমি ডক্টর সাইফুল্লাহ। বলে যে একটা রোগী আসছে আপনার কাছে, রোগীটাকে বাঁচাতে পারবেন? বাঁচবে না, আগে থেকে বলে দিই রোগীটা বাঁচবে না। তো দেখেন কি অবস্থা, রোগীটার অবস্থা ভালো না। তো 4 জন লোক বললো। তো উনি বললো যে 4 জনের মধ্যে যে লোকটা কথা বলছে সেই লোকটার গঠন যে কেউ দেখলে বলবে যে লোকটার 120 বছর ছাড়িয়ে গেছে। আচ্ছা, কিন্তু বয়স 120 বছর ছাড়িয়ে গেছে, কিন্তু লোকটার ভয়েস, লোকটার মুভমেন্ট, লোকটার বয়স বলে না। মনে হয় যে 18 থেকে 20 বছরের একটা লোক, তাগড়া একটা লোক হেঁটে যাচ্ছে তার সাথে। তিনি কি করলেন, ভয় মানে মনে মনে ভয় পেয়েছে, প্রকাশ না করে পাশ কাটিয়ে সামনে চলে গেলেন। খালি মনে হয় তার পেছনে তাকানোর জন্য হয়তো ওয়েট করছিল তারা। সে খালি পিছনে তাকালো, আর তাকানোর সাথে সাথে সেই লোকগুলা 1 সেকেন্ডে পলকেই তার সামনে চলে আসলো আসলে। এসে বললো যে লাশের খাটিয়া রেডি, কাফনের কাপড় রেডি, সুরমা রেডি, সব রেডি, আপনি খালি ওটিতে যান, দেখেন বাঁচাতে পারেন কিনা। বললাম পেশেন্ট বাঁচবে না। তো সে উপরে উঠলো, কারণ তার কথা হলো যে যদি এরকম পেশেন্ট বাঁচবে না এতই আগের থেকেই সে যখন জানে, তাহলে আমাকে কেন ডেকে আনা হলো? রাইট। তো জিনিসটাকে সে ওভারলুক করে ওটির দিকে গেলেন। ওটির দিকে যেতেই একটু আগে কিন্তু সে ওটির থেকে ইমার্জেন্সির দিকে গেছেন রাসেল ভাই। ওটিতে যাওয়ার পরে দেখেন যে প্রায় 20 থেকে 25 জন বোরকাওয়ালা মহিলা ওখানে বসে আছে মাটিতে, কালো বোরকাওয়ালা, চোখগুলো জল করছে, চোখগুলো দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার এবং জল করছে। মানে সে ওই মুহূর্তে তার সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। কোন দোয়া পড়বে, কোন দোয়া পড়লে তার জন্য সুবিধা, এই জিনিসগুলো চিন্তা করার আগেই ওটি রুমের দরজা খুলে একটা মহিলা তার সামনে আসলো। আসার পর বলল আসেন ভেতরে। সে ভেতরে গেল। ভেতরে যাওয়ার পর দেখলো একটা বডি তার ওটি টেবিলের পাশে। সে আগে আমি বলিনি রাসেল ভাই, আমাদের তো ডিরেক্টলি ডাক্তাররা ওটিতে ঢুকে যায় না, স্টেরিলাইজ হয়, কাপড় চোপড় পরে, তারপরে ভেতরে যায়। সে তার সব নিয়ম কানুনগুলো পালন করে ওটিতে ঢোকার পর দেখলো যে ওটির টেবিলটা আছে, সেই টেবিলটার উপর একটা মানুষ পড়ে আছে। কিন্তু গঠনটা ঠিক এরকম যে ওই পাশে একটা নার্স দাঁড়ানো, যে নার্সটা তার পরিচিত, যে তার কাছে মনে হচ্ছে যে এই নার্সটা তো আমি রেগুলার, নার্সটাকে রেগুলারলি দেখে, এই নার্সটার নাম সাইয়েদা, রেগুলারলি দেখে। কিন্তু নার্সটার সাথে সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, যে কিছু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নার্স কোনো কথা বলছে না। এমন একটা ভাব যে নার্সটাকে চিনেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ডান পাশে দেখলো যে ওটির ডান পাশে অ্যাম্বু ব্যাগ, তারপরে আপনার অ্যাম্বু ব্যাগ মানে শ্বাসকষ্টের জন্য মুখে যেটা আমরা অপারেশনের সময় দেই। তারপরে আপনার ওই জাফর সাহেব, জেনারেল অ্যানেস্থেসিওলজিস্ট, জিএ যে করে, কারণ আগে সব কাজগুলো জিএতেই হতো। তো সে দাঁড়িয়ে আছে। এই লোকটার সাথেও সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কারণ তার সাথে যা ঘটছে সব অ্যাবনর্মাল। যদি আই কন্ট্যাক্ট করে কোনোভাবে বের হওয়া যায়, পালিয়ে বের হয়ে যায় ওটি থেকে, কিন্তু কোনোভাবেই তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারছেন না ওই জাফর সাহেবের।
ওই দুইজনকেই সে চেনে ওটিতে, আর কাউকেই কিন্তু চেনে না। পেশেন্ট তো রাসেল ভাই কি বলবো, পেশেন্টের গঠন এখন বলি যে ওটি যে অপারেশন যে টেবিলটা যেখানে বসে অপারেশন করা, যেটা যেখানে পেশেন্টকে রেখে অপারেশন করা হয়, পুরা শরীরটা জুড়ে অপারেশন টেবিলটা পেশেন্টের জুড়ে আছে। আর যে পেশেন্টের যে মাথাটা, সেই মাথাটা নিয়ে দাঁড়িয়ে আছে সেই যে নার্স, সে দাঁড়িয়ে আছে। পেশেন্টের মাথা থেকে চোখগুলা টপ, মানে নর্মাল অবস্থায় টপ টপ মানে চোখগুলা নড়ছে বোঝা যাচ্ছে, আর পাগুলা সব আলাদা আলাদা, পাগুলা সব আলাদা পড়ে আছে। তো এই অবস্থায় আপনি কি করবেন রাসেল ভাই? আপনি একজন সার্জন হলে আপনি কি কিছু ডিসাইড করতে পারবেন? না আমার রিপোর্ট আছে, না আমার পেশেন্ট বেডে ছিল, না ইমার্জেন্সি অবস্থা থেকে নিচে থেকে কোনো রিপোর্ট এসছে, না পেশেন্টের কোনো আলাদা করে আমি কি অপারেশন করবো এই পেশেন্টের। একদম সেটাই। সে দুইজনকে অনেকবার আঙ্গুল দিয়ে গুতা দেয়, কথা বলার, মানে একটা মূর্তি তার মাথা ধরে আছে। সে অনেকবার চেষ্টা করে তার সাথে কথা বলার জন্য, কিন্তু কেউ তার সাথে কোনো কথা বলে না। সে ওখানে কি করবে, কিচ্ছু করার নাই। হঠাৎ করে এরকম 10-15 মিনিট তার শরীর থেকে ঘাম ঝরছে। 10-15 মিনিট পরে ওটির দরজা খুলে ওই 4 জন লোক আসলো, এবং আসার সময় পুরো দরজাটা খুলে ওপেন ভাবে লাশের খাটিয়াটা নিজ দিয়ে ধরে, হাত দিয়ে ধরে নিয়ে আসছে, কাঁধের উপরে না, হাত দিয়ে ধরে লাশের খাটিয়াটা ঠিক যেখানে অপারেটিং টেবিলটা আছে তার থেকে 3 ফিট দূরে রাখা হলো। এবং যে 4 জন লোক তারা কোনায় গিয়ে দাঁড়ালো এবং বললো আপনি করেন, যা করার করেন। সে ভাবলো যে যাক কিছুটা হলো চেষ্টা করি, যেহেতু ওনারা আমাকে এরকম ভাবে ফোর্স করছে, আর আমার কিছু করার নাই, যদি আমি কিছু না করি আমাকে ক্ষতিও করতে পারে, কারণ আমার সাথে যা হচ্ছে সব অ্যাবনরমাল, কিচ্ছু নর্মাল না। আমি স্বপ্নেও নাই, কিন্তু আমি জীবিতও নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে জীবিত মানুষজন হয়তো এগুলি কেউ প্রত্যক্ষ করেন না। সে কি করলো, পাটা উঠালো, পাটা স্টিচ করার চেষ্টা করলো, ডান পা উঠানো স্টিচ করার চেষ্টা করলো, বাম পা উঠানো স্টিচ করার চেষ্টা করলো। আর এদিক থেকে মাথার থেকে ওই মাথার মধ্যে যে তাকালেই দেখা যায় যে চোখটা টুকটুক করে নড়ছে। দেখলো যে তার যে অ্যাসিস্ট্যান্টের পাশে যে জাফর সাহেব, সে কি করলো, ল্যাম্বু ব্যাগ নিয়ে এসে সে মুখের মাস্কটা মুখের মধ্যে দিয়ে দিল, আউট অফ নোওয়্যার, কোনো রিজন ছাড়া। গলা তো রাসেল ভাই বডি থেকে আলাদা, ওই মুখের মধ্যে মাস্ক দিলে কি হবে, সেটাই সব ওলট পালট রাসেল ভাই। কিছুক্ষণ পর যে আমি কোনো রকমে পাটা স্টিচ করলাম, কিছুক্ষণ পর একটা সাউন্ড আসলো, এরকম কুক একটা সাউন্ড টাইপের, যে শরীর থেকে মনে হয় কিছু একটা বেরিয়ে গেল, মানে দমটা এখনই ছেড়ে দিল। আমার যতক্ষণ আমি আপনাকে ঘটনা বললাম রাসেল ভাই, ততক্ষণ ওই ডেড বডিটার চেস্ট এক্সপ্যানশন হচ্ছে, চেস্টটা বোঝা যাচ্ছিল যে সে শ্বাস নিচ্ছে, বন্ধ করছে, মাথা কিন্তু শরীর থেকে আলাদা রাসেল ভাই। আমি আবারও বলি, পরে লাস্ট মোমেন্টে বোঝা যাচ্ছিল যে আপনার বডিটার ভেতরে কোনো ধরনের মানে নড়ছে না এখন আর, মানে মনে হচ্ছে যে আসলে এখন দমটা চলে গেল। তখন ওই লোকগুলো বলে কি দম গেছে, তো উনি আর কিছু বলার আগেই বলে যে সরেন এখান থেকে, তো তাকে সরিয়ে দিল। সোর্স কোথা থেকে রাসেল ভাই জানি না, খাটিটা পাশে নিয়ে আসার পরে ওই জায়গায় সবাই তাকে গোসল করানো স্টার্ট করলো। আচ্ছা, তারা নিজেরাই মাথাটা স্টিচ করলো, এবং সোর্স কোথা থেকে আমি তো প্রত্যক্ষ করি, আমি হয়তো বা মরেই যেতাম রাসেল ভাইটা দেখলে। উনি কিভাবে বেঁচে আছেন আমাকে কিভাবে শেয়ার করলো সেটাই। উনি বলছে যে আমি দেখলাম মাথাটা স্টিচ করার পরে মাথাটা আমারই নার্স ধরে আছে এবং পুরো বডিটা গোসল করানো হলো, যার সাথে উনি রেগুলার কাজ করেন, ওরা ধরে আছে, রাইট। এবং ওই 4 জন, কারণ মাথাটা তো রাসেল ভাই জায়গা নাই ওইখানে মাথাটা রাখার, মাথাটা নাহলে ঝুলে থাকবে, মাথাটা ধরে আছে এবং পুরো বডিটা গোসল করানো হলো। গোসল করানোর পরে রাসেল ভাই ওই গোসল করানোর সময় যে দোয়া বুলা পড়ছিল সেগুলো সব তার কানে আসছে, কিন্তু কি পড়ছে সেটা বোঝা যাচ্ছে না। যখন পুরো বডিটা গোসল করানো শেষ হলো, এত সুগন্ধ রাসেল ভাই বডি থেকে আসতে থাকলো। পরে বডিটা শুকিয়ে আপনার কপালে আল্লাহু, বুকের মধ্যে চেস্টে লেখা হলো, কিছু জিনিস লেখা হলো, সে বললো কিছু জিনিস লেখা হয়েছে। পরে কাফনের কাপড় দিয়ে সুন্দর করে মোড়ানো হলো, এবং মোড়ানোর পর মনে হলো লাশটার হাইট কমপক্ষে 8 ফিট। আচ্ছা। এবং পুরো লাশের খাটিয়াটা এতই বড় রাসেল ভাই, সাধারণ মানুষের লাশের খাটিয়া খুব ছোট হয়, এত বড় না, রাইট, কিন্তু এটা অনেক বড় খাটিয়া, মনে হয় মাপ দিয়ে আগের থেকে খাটিয়া বানানো হয়েছে। তো লাশের খাটিয়াটা যখন লাশে নামলো, তারা কালিমা পড়তে আস্তে আস্তে বেরিয়ে গেল। আসলে ওনার সাথে যে লোক যুদ্ধ ছিল যাদেরকে উনি চেনেন, তারাও বের হয়ে গেল। তারা বুঝতে বাকি নাই যে দে ওয়ার প্রসেসড অর সামথিং। সে দরজাটা খুললে মানে কিছুক্ষণ সে মানে চিন্তা করলো তখন আমার সাথে কি হলো, আসলে চিন্তা করারও কোনো উপায় নেই। দরজাটা খুলে দৌড়ে দেখতে গেল যে তারা কোথায়, কিন্তু আশেপাশে কোনো চিহ্ন দেখা গেল না, কাউকে দেখা গেল না। ওই 2 জন লোক, যে মহিলাটা নার্সটা আর যে জিএর লোকটা, সে বসে পড়ে আছে। অনেকক্ষণ তাদেরকে ধাক্কায় উঠানোর পরে তারা বলল যে আমাদেরকে 2 জন লোক খুব জোর করে 1 গ্লাস পানি খাওয়ায়,
এরপর থেকে আমাদের আর কিছু মনে নাই। বলে এতক্ষণ কি হয়েছে না হয়েছে তোমাদের কিচ্ছু মনে নাই? বলে আমরা জানি না কি হয়েছে, আমরা এখানে পড়ে আছি, এখানে আমাদের ঘুম ভাঙছে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জি আমি মোহাম্মদ বাইজিদ আলম। জি। আমি এসেছি ধানমন্ডি থেকে, আমার হোম টাউন নরসিংদীতে। তো আমি নরসিংদীরই একটা ঘটনা আজকে শেয়ার করব। চলুন শুনে আসি আপনার ঘটনা। তো আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে বিরামের ঘটনা। তো আমার এলাকাতে একটা দিঘি আছে, সরকারি দিঘি, বিশাল বড় দিঘি। তো এখানে দিঘিটা ভালো না, এলাকার মুরব্বীরা বলতো এখানে রাত্রের বেলা যেন কেউ না যায় মাছ ধরতে। তো আমাদের এলাকার কিছু লোক ওইখানে মাছ ধরতে গিয়েছিল রাত্রে। তো ওনারা মাছ ধরতেছে, হঠাৎ ওনারা বাঘের গর্জন শুনতে পায়। প্রথমে যখন বাঘের গর্জন শুনতে পায় তখন অনেকেই ভয় পেয়ে গেছিল, বলতেছে যে না, সুবিধা মনে হচ্ছে না, আজকে আমরা মাছ ধরবো না। তারপর কয়েকজন বলতেছে না না, মাছ ধরি, সমস্যা না, এগুলা কোনো বিষয় না, মাছ তো ভালোই পাচ্ছি, আমরা ধরি। তো ধরতেছে মাছ, একটু পরে আবার বাঘের গর্জন। তখন মনে হচ্ছে যে আরো কাছে চলে আসছে বাঘ। তো তখন অনেকেই আরো বেশি ভয় পেয়ে গেছে, বলতেছে যে আমরা আর ধরবই না, চল বাড়ি চল, আর দরকার নাই মাছ ধরার আজকে। তারপরে কয়েকজন বলতেছে অতিরিক্ত লোভে যে না না, আমরা মাছ মারি। তো তারপর আবার ওনারা মাছ ধরতেছে। তারপর আবার বাঘের গর্জন। তখন মনে হচ্ছে যে অনেক নিকটে এসে পড়ছে বাসটা, আর মনে হচ্ছে বাঘটা অনেক নিকটে চলে আসছে। তখন ওনাদের হাতে টর্চ লাইট ছিল, টর্চ লাইটটা ওনারা মারে সামনে দেখার জন্য। জি ওনারা দেখার জন্য সামনে মারে। তখন ওনারা যা দেখতে পায় যে একজন মানুষ দাঁড়িয়ে আছে, অবিকল মানুষ, শুধু তার মাথা নাই, তার বুকের মধ্যে 4টা চোখ, বুকের মধ্যেই দাঁত। তো ওনারা যখন টর্চটা ওইখানে ছাড়ে, ওনারা দেখে যে ওনাদের টর্চের যে পাওয়ার, তার চেয়ে 3 গুণ পাওয়ারফুল ওর চোখ থেকে একটা আলো আসছে এইদিকে। দেখে তো ওনারা যে যার মতো করে দৌড়িয়ে পালাইয়া বাড়িতে চলে আসছিল। আসার পরে তো পরের দিন ওনাদের অনেক জ্বর, গোসল টোসল করানো হয়েছে। মুরব্বীরা অনেক গালাগালি করলো যে কেন গেলা, ওইখানে আমাদের নিষেধ ছিল, তারপরও কেন গেলা। তো এইভাবে পার হয়ে গেল। আমার দাদা ছিল, আমার চাচা দাদা, আমার দাদার আপন ভাই। উনি আবার পীর টাইপের ছিল, নুরিত করাতো। তো উনি মারা যায়। উনি মূলত বিরাম পালতো আর কি। তো 2টা বট গাছ ছিল ওনার, একটা বড় বট গাছ, একটা ছোট বট গাছ। তো বড় বট গাছটাতেই আমরা যতটুকু জানতাম যে বড় বট গাছটার সাথে বিরাম থাকে। আর এখান থেকে 1/2 কিলোমিটার দূরে একটা হিজল গাছ ছিল। ওই হিজল গাছ আর বট গাছের মধ্যে ওরা নাকি রাত্রে যাতায়াত করতো। জি। তো আমার দাদা যখন মারা যায় তখন ওনার এই বট গাছটা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়, বিক্রি করা হয়। তখন ছোট গাছটা কাটতে পারে ভালোভাবেই, কিন্তু বড় গাছটা যখন কাটতে যায় তখন অনেক সমস্যার সম্মুখীন হতে থাকে ওনারা দেখে যে আশেপাশে কোথাও কোনো গাছের পাতা নাড়াচাড়া করে না, কিন্তু এই গাছটাতে মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ওনারা বুঝতে পারছে যে বিষয়টা স্বাভাবিক না। প্রথম দিন কাটতে গিয়ে একজনের পা কেটে যায় মারাত্মকভাবে, উনি আহত হয়, পা রক্ত পড়া বন্ধ হচ্ছে না কোনোভাবেই। পরে ওনারা ওই দিন আর গাছ কাটতে পারে নাই। পরের দিন আসে, পরের দিনও বিভিন্ন সমস্যার কারণে পরের দিন কাটতে পারে নাই। তারপরের দিন, তৃতীয় দিন দল বল একটু বড় করে ওনারা আসে যে আজকে কাটবই, টাকা দিয়ে গাছ কিনলাম, কাটতেই হবে। তো ওনারা এক প্রকার জোর করেই কাটছে, সাহসিকতা দেখা। কিন্তু কাটার পরে গাছ থেকে রক্ত বের হয়েছে, অনেক রক্ত। একটা গরু জবাই করলে যে পরিমাণ রক্ত, ওই পরিমাণ রক্ত। অনেক মানুষ দেখতে আসছে যে কি ব্যাপার, গাছ থেকে নাকি রক্ত বের হয়েছে। তখন আসার পরে এইভাবে গাছ নিল। কিন্তু রাসেল ভাই ওই দিন রাত থেকেই সেই বাঘের গর্জন, এলাকাবাসী সবাই শুনতে পায় বাঘের গর্জন, কান্না করতেছে। বাঘ মনে হচ্ছে কান্না করতেছে, বাঘের গর্জন। রাসেল ভাই, বাঘে তো উচ্চ স্বরে গর্জন করতে পারে না। এই যে পাইলিং করে না ইয়ার মধ্যে, এই যে অ্যাপার্টমেন্ট বাসাগুলোতে যে পাইলিং হয়, তখন যেইভাবে ভূমিটা কম্পন হয়, ঠিক সেম ভাবে ভূমিকম্পন হচ্ছিল। যখন ওটা কান্না করে গর্জন দেয় তখন মনে হচ্ছে যে ভূমি কাঁপতেছে, মাটি কাঁপতেছে, তখন এইরকম মনে হয়। তো আমি নিজেও শুনেছি কয়েকদিন। আমাদের এলাকায় এক মহিলা রাত্রেবেলা বাইরে বের হইতেছিল। তো হঠাৎ করে উনি যখন দরজা খুলে দেখে দরজার সামনে এক মানুষ দাঁড়ায় আছে, অবিকল মানুষ, তার মাথা নাই, তার বুকের মধ্যে চোখ, 4টা চোখ। এটা দেখে তো উনি সাথে সাথে অজ্ঞান, চিৎকার দিয়ে অজ্ঞান হয়েছে। পরে দৌড়াদৌড়ি করে নেওয়ার পরে জ্ঞান ফেরার পরে শুনতে পারে যে এই ঘটনা। তো আমার আব্বুরা 7 ভাই,
তার মধ্যে আমার এক চাচা ওনারা বাড়ি থেকে চলে যায়। তো আমার ছোট চাচারা বলছিল যে তুমি থাকো এখানে, তুমি একাই থাকো, সমস্যা নেই, থাকো। উনি ছিল এখানে রাত্রে। তখন পুরোপুরি বিরামের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, সবাই ভয় পায়। কেউ ভয়ে আসতে মাগরিবের পরে কেউ বাসা থেকে বের হয় না, বাড়ি থেকে কেউ বের হয় না, সবাই গুটি মেরে বসে থাকে ভয়ে। তো উনি ছিল ওইখানে ওই দিন। উনি কান্নার শব্দ পাইতেছে যে আস্তে আস্তে ওনার দিকে মনে হচ্ছে আসতেছে, কান্নার শব্দ, একটু পরে পরে জোরে জোরে গর্জন। তো রাসেল ভাই আপনি জানেন কিনা জানি না, আগে গ্রামের মধ্যে যেই জানালাগুলো ছিল ওইগুলোতে শিক দেওয়া হতো, এখন তো গ্রিল দেওয়া হয়, তবে আগে শিক দেওয়া হতো। তো এই শিকের কাছে আসছে, জানালা খোলা, গরমের দিন তো আমার যে চাচা, ছোট চাচা, উনি তাকায় রয়েছে, দেখতেছে যে জানালার সামনে এসে দাঁড়াইছে, তারা হাওয়া মাও করে কান্নাকাটি করতেছে, একটু পরে পরে গর্জন দেয়, মনে হচ্ছে মাটি সহ কাঁপে এরকম। তো উনি তো ভয়ে পুরো শেষ, উনি ভাবছে যে উনি শেষ, আর মনে বাঁচবে না, এই শেষ। তো উনি আবার স্মোক করতো, ওনার এখানে ম্যাচ ছিল, উনি আবার জানে যে এইসব কিছু আগুনকে ভয় পায়। উনি অনেক চেষ্টা করে ম্যাচ জ্বালানোর জন্য, উনি দিয়াশলাই সবগুলো ইউজ করে, একটাও কাজ করে না, একটাও জ্বলে না। তো ওনার কাছে টর্চ লাইট ছিল, উনি এটা যখন মারতে যায় তখন ফিউজ হয়ে গেছে, টর্চ লাইট আর কাজ করে না। অনেক কষ্টে ওনার গ্যাস ম্যাচ ছিল, ওইটা দিয়ে অনেক কষ্টে সর্বশেষ যখন একটা চালায়, এই সিগারেট যখন একটা জ্বালায়, তখন এটা চলে গেছে। তো উনি এটার বিবরণটা রাসেল ভাই যেরকম ভাবে দিয়েছিল যে অবিকল মানুষের মতো, শুধু তার মাথাটা নাই আর চোখ, 4টা চোখ তার বুকের মধ্যে। আর উনি যতটুকু সাইজ দেখাইছিল, যে দাঁতের সাইজ 7 থেকে 8 ইঞ্চি দাঁতগুলা, তাও বুকের মাঝেই। তো এইটাইভাবে চলে যায়। এলাকাতে অনেক কবিরা জানা হয় যে কি প্রতিকার, এলাকাবাসী তো পুরো অতিষ্ঠ, সবাই ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, কেউ কিছু করতে পারতেছে না, রাত্রেবেলা বের হইতে পারতেছে না। তো কবিরা জানে কেউ কিছু করতে পারে না, কেউ কিছুই করতে পারে না। তো বলতেছে যে এই যে উনি যে পীর সাহেব ছিল আমার দাদা, যে উনি তো পালতো, উনি ছাড়া তো এখন কিছুই করা যাইতেছে না এইগুলারে। তো আমার এক চাচা, 5 নম্বর চাচা, উনি রাত্রেবেলা আসতেছিল, রাত্রে পাই তখন 2টা। উনি আসার পথে আমার যে দাদা যে পিরাম পালতো, ওনার মাজারের কাছে আসার পরেই ওনার সাথে দেখা, এই দাদার সাথে দেখা। তখন আমার চাচা জিজ্ঞেস করলো যে জ্যাঠা আপনি কোথেকে আসছেন এত রাতে? তখন বলতেছে বাবা আমি তো হজ করে আসছি। তখন বলতে হজ করে আসছেন? তো আমার চাচা যেভাবে দাঁড়ায় ছিল, ওনার ডান পাশেই ছিল মাজারটা। ওনার আবার একদম খেয়াল নাই যে এই দাদা মারা গেছে। ওনারে আমার দাদা বলতেছে, এই দাদা, যে তুমি একটু ঘুরো, তুমি একটু বাম পাশে ঘুরো, তুমি পিছনে তাকাইবা না, পিছনে তাকাইলে তুমি ভয় পাইবা। কিন্তু আমার চাচার একদমই মাথায় নাই যে উনি মারা গেছে। একদম স্বাভাবিকভাবে উনি কথা বলতেছে যে ওনার চাচা, ওনার জ্যাঠা আসছে, হজ করে আসছে, কথা বলতেছে। তখন বললো যে জ্যাঠা আমরা তো সবাই খুব আতঙ্কে আছে, সবাই খুব ভয়ে আছে, তো আমরা কিভাবে প্রতিকার পাইতে পারি এই বিষয়টা থেকে, আমরা তো আর পারতেছি না। তখন বলতেছে যে যাও তুমি, আজকে থেকে আর হবে না, আর রাত্রেবেলা এইভাবে বেড টেড হইও না। তো আমার চাচা বাড়িতে আসলো, আসার পরে উনি যখন রুমে ঢুকবে তখন ওনার খেয়াল হয়েছে আরে আমার চাচা তো উনি তো নাই, উনি তো মারা গেছে। তখন উনি অনেক ভয় পেয়ে গেছে, বিষয়টা বুঝতে পারছে। রাসেল ভাই তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম বিসলাটস। আশা করি সবাই ভালো আছেন। আমি শাহিন মাহমুদ, আসছি উত্তর বাড্ডা থেকে। আমার দেশের বাড়ি বরিশাল বিভাগ, পটুয়াখালী জেলা। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার 2 বন্ধুর কাছ থেকে শোনা। জি, আমার 2 বন্ধু যাত্রাবাড়িতে চাকরি করে, একটা কোম্পানিতে চাকরি করে। 2019 সালে আগস্ট মাসে ছুটি পেয়ে দুজনে বাড়ি যায় ঘুরতে, বেড়াতে। তো তারা সারাদিন ঘুরে ফিরে বাড়ির পাশে সন্ধ্যাবেলা একটা বাজারে যায় চা আড্ডা দিতে যাওয়ার পরে নেক্সট ডে তারা ক্যারাম বোর্ড খেলার আড্ডায় পড়ে বন্ধুদের সাথে। তো ক্যারাম বোর্ড খেলার আড্ডায় পরে বাড়ি যায়, রাত 8টার সময় বাড়ি যাওয়ার পথে তাদের ওই যে বাজার থেকে তাদের বাড়ির দূরত্ব 1 কিলোমিটার, এবং বাজার এবং বাড়ির মাঝখানে যেতে পথে 3টা তাল গাছ বাজে। 3টে তাল গাছ। যখন তারা তাল গাছের ওই জায়গা যায় তখন দেখতে পায় যে তাল গাছের মাথা সম্মুখীন একটা লোক, মুখে তার আগুন জ্বলতেছে।
এবং তাদের থেকে আস্তে আস্তে হেঁটে আসতেছে। এই দেখে আমার দুই বন্ধু খুব ভয় পায়। ভয় পেয়ে তারা পিছনে ব্যাক করে আবার বাজারে চলে আসে এবং মনে মনে তারা দুজনে বলতে থাকে যে বাজার শেষে 10টা বা 11টার সময় বাড়ি, হয়তো বাজার দোকানপাট বন্ধ করলে দোকানের লোকজন পাওয়া যাবে বাড়ি যাওয়ার জন্য। এই জন্য তারা আবার যে ক্যারাম বোর্ড খেলায় আবার মনোযোগ দেয়। তো তারা ক্যারাম বোর্ড খেলা আবার খেলতেছে হঠাৎ তাদের খেয়াল পড়ে রাত 11টা সাড়ে 11টার সময় যে বাজারের দোকান তো সব বন্ধ হয়ে গেছে, সব লোকজন তো চলে গেছে, তো আমরা যাব কিভাবে? তারপর তারা ক্যারাম বোর্ড খেলা বাদ দিয়ে আবার বাড়িতে রওনা দেয়। কোন লোকজন পায় না ওই সময়। তো যখন তারা ওই তাল গাছের ওই জায়গায় আবার যায়, তখন প্রথম তারা রাত 8টার সময় যে দৃশ্য দেখছে, নেক্সট পরে আবার ওই একই অবস্থা, একই দৃশ্য, যে একটা লোক তাল গাছের মতো সেম লম্বা, তার মুখে আগুন জ্বলতেছে এবং আস্তে আস্তে তাদের দিকে ধেয়ে আসছে। তো তারা দুই বন্ধু আবার ভয় পেয়ে আবার বাজারের দিকে দৌড় দেয়। তো বাজারের দিকে তারা না গিয়ে তারা একটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে, অন্য একটা জঙ্গলের দিকে। তো তারা যখন জঙ্গলের ভিতরে ঢোকে, অনেক দূর দৌড়ায়, ওই অদ্ভুত লোকটার দেখে না, কিন্তু একজন হুজুরের মতো একজন লোক তাদের সামনে এসে পড়ে, সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি, পাগড়িওয়ালা। তো তারা একজনই চিনতে পারে যে এত আমাদের পাশের গ্রামের হাকিম নানা। তো তারা নানাকে বলে যে নানা, আমরা তো একটু সমস্যায় পড়ছি, আমি একটু ভয় পাইছি, আমাদের একটু বাড়িতে আগায় দিয়ে আসেন, আমাদের সাথে টর্চ লাইট নেই বা তেমন চিনিও না, বাড়ি ঘরে থাকি না, ঢাকায় থাকি। তো হাকিম নানাকে তারা এই দৃশ্যের কথা মানে ভয়ের কথা বলে না, যে হাকিম নানা শুনলে কেন বাড়িতে আগায় দিয়ে না আসে। এইভাবে তারা হাকিম নানার সাথে বাড়িতে রওনা দেয়। পরে তারা ভালো মতোই বাড়ি যায়, কিন্তু বাড়ি যখন যায়, একজন ঘরে যায়, পরের জনকে হাকিম নানা ডাক দেয় উঠানে, যে একটু এদিকে আসো, শুনে যাও। একটু দূরে উঠানে একটু দূরে ডেকেই বলে যে তোমরা আমার কাছে যে জিনিসটা লুকাইছো, এই জিনিস সম্বন্ধে আমি সবই জানি এবং আমি তোমাদের অনেকবার জিজ্ঞেস করি, কিন্তু তোমরা আমাকে বলো না, এবং তোমাদের বলার আমার প্রয়োজন নেই, কিন্তু তোমরা যেই পথে যে ভয় পাইছো, এই পথ থেকে একটু সরে মানে একটু সতর্কভাবে চইলো। এই বলে হাকিম নানা তাদের বিদায় দিয়ে চলে গেছে। পরে রাতে তারা শান্তিমতো ঘুমাইছে, কোনো প্রবলেম হয় নাই। সকালবেলা যখন তারা ওঠে, দিনের বেলা আমার দুই বন্ধু তারা বাবা মার সাথে জিনিসটা শেয়ার করে যে এরকম রাতের বেলা বাজার থেকে আসার সময় তো এই প্রবলেম হয়েছে। পরে ওই হাকিম নানা, পাশের গ্রামে হাকিম নানা আমাদের তোকদার করে আনছে। পরে তার বাবা মা যে কথা বলে, সে কথা শুনে তারা আরো আশ্চর্য হয়ে যায় যে তারা তো ঢাকায় থাকে, তারা তো দেশের সম্বন্ধে কিছু জানে না। তারা শুনতে পায় যে হাকিম নানা আরো 1-1.5 মাস আগে সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। পরে তারা ওই কথা শুনে তো আরো আতঙ্ক হয়ে পড়ে। পরে শুনতে পায় যে হাকিম নানা এরকম আরো অনেক লোকজনকে রাতে এরকম সহযোগিতা করছে। হয়তো যদি কেউ বাজার থেকে ভারী বোঝা নিয়ে যদি কেউ বাড়ি যায়, অপরিচিত লোকে বাজারের বোঝাটা বাড়িতে আগায় দিয়ে আসে। এরকম আরো অনেক ঘটনা আছে। পরে আমার বন্ধু এটা আমার সাথে শেয়ার করলো। এই ছিল আমার ঘটনা। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। এই বাঞ্ছারামপুর যে পৌরসভা, এখান থেকে আসাদনগর দক্ষিণপাড়া গ্রামে আসতে গেলে মাঝখানে 1 কিলোমিটার একটি রাস্তা পড়ে। এই 1 কিলোমিটার রাস্তার একটি পাশে নদীর পাড় রয়েছে, আর এক পাশে ফসলি জমি রয়েছে। এর মাঝখান দিয়ে এই রাস্তাটি চলে গেছে। এখানে এই মানে পুরো রাস্তার মধ্যে 3টি খাল রয়েছে। এই খালটি এই কারণে করা হয়েছে যে ওই যে ফসলি মাঠগুলো রয়েছে, সেখানে সেচ যখন দিতে হয়, ধানি জমিগুলোতে সেচ দিতে হয়, তখন ওই সেচ দেওয়ার পর উচ্ছিষ্ট পানি যাতে বের হয়ে যেতে পারে এবং বিভিন্ন সময় বৃষ্টি হলে যাতে এখানে পানি আটকে না থাকে, এই পানিগুলো মানে বের হয়ে চলে যেতে পারে, এই কারণেই মূলত এই 3টি খাল করা হয়েছে এবং তার উপরে ব্রিজও রয়েছে।
আর এই 1 কিলোমিটার রাস্তা অনেক সুন্দর এবং খুবই চিত্তাকর্ষক হওয়ার কারণে ওখানে বর্তমানে কফি শপ বা বিভিন্ন ধরনের ছোট ছোট বসার জায়গা, ঘুরতে যাবেন, ঘুরতে গেলে ভালো লাগবে এমন জায়গা সৃষ্টি হয়েছে। মোটামুটি ওটাকে একটা ছোটখাটো পর্যটন এরিয়া বলা চলে। মানুষ অনেকেই ওখানে ঘুরতে যায় বিকালবেলা। তো যাই হোক, শুরুর দিকে আসলে এতটা ছিল না, কম ছিল। এখন আশেপাশে সরকারের বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, তো যার কারণে ওই জায়গা এবং ওর আশেপাশের জায়গাগুলো বেশ উন্নত হচ্ছে। তো ঘটনাটি আসলে শুরু হয় 2016 সালের দিকে। এই 2016 সালের দিকে ওই গ্রামেরই মঙ্গল ভাই নামক একজন ব্যক্তি, উনি ওই রাস্তা, এই যে 1 কিলোমিটার যে রাস্তা, এটাকে সবাই কাটাখালি রাস্তা বলে। হ্যাঁ, তো এই 1 কিলোমিটার এই যে রাস্তা, এইটার একটা জায়গায় উনি জায়গা কেনেন। জায়গা কিনে ওখানে বাড়ি তৈরি করেন এবং ওনার পরিবার পরিজন নিয়ে ওখানে থাকা শুরু করেন। তো উনি যেহেতু ওই কৃষিকাজ করতেন, তো উনি প্রায়শই কৃষিকাজ করার জন্য, ওনার ছেলে ছিল একটা 12-13 বছর বয়সের, তার নাম হচ্ছে ইমন। ইমনকে সাথে নিয়ে যেতেন। তো ইমন খুব দুরন্ত ছিল, বেশ চঞ্চল প্রকৃতির ছিল, খুব দৌড়ঝাঁপ করত, গাছে উঠত। তো স্বাভাবিকভাবেই এই বয়সের গ্রামের ছেলেরা যেমনটা হয় আর কি। আমরা শহরের লোকদের যারা থাকি, শহরের আমাদের 12-13 বছর বয়সী বাচ্চা কাচ্চাদের তো শুধু মোবাইলে গেমস খেলা, কম্পিউটারে গেমস খেলা, এগুলো ছাড়া আসলে কোনো কাজ নেই। কিন্তু গ্রামের যে দুরন্ত ছেলেরা, তারা আমরা দেখতে পাই গাছে ওঠে, নদীতে ওই যে ব্রিজের উপর থেকে পানির মধ্যে ঝাঁপ দেয়, খেলাধুলা করে। ঠিক এমনই অভ্যাস ছিল ওই ইমনের। তো ধান যখন, মানে এই ঘটনা তখন ঘটে যখন ওইখানে বাড়ি করার মোটামুটি 6 থেকে 7 মাস পর এই ঘটনা। ধান যখন কাটার সময় হয়েছে, তখন ইমনকে সাথে নিয়ে উনি ওই ধান কাটার জন্য গিয়েছিলেন আর কি। ধান কাটা বা ধান লাগানো এরকম একটা আর কি। তো যেহেতু এই আশেপাশে পানি ছিল, ওর ভিতরে আবার ছোট ছোট মাছও পাওয়া যায়, যেমন শোল মাছ, এই টাইপের মাছগুলো। তো ইমন যে কাজটি করেছিল সেটি হচ্ছে, সে ওই মাঝে মাঝে যখন যেত, ট্যাটা নিয়ে যেত। আমরা গ্রামে ট্যাটা বলি, আপনারা হয়তো বা দেখবেন যে একটি বাঁশের মাথায় বা একটা লাঠির মাথায় চোখা চোখা বেশ কিছু কাটার মতো, লোহার কাটা বা বাঁশের কাটা অনেকে করেন আর কি, ওটা দিয়ে মাছ দেখলে মাছের শরীরে আঘাত করা হয়, ওটাকেই আমরা ট্যাটা বলে থাকি আর কি। তো সে ট্যাটা নিয়ে ওখানে গিয়েছিল। যাই হোক, এরপরে আর কিছু তেমন সে মাছ অবশ্য পায়নি ওই দিন। কিন্তু সমস্যা যেটি হয় সেটি হচ্ছে যে সে ওই ধানি জমির মাঝখানে আইল থাকে না, যে পায়ে হাঁটা ছোট্ট রাস্তা একটা জমি থেকে আর একটা জমিকে পৃথক রাখার জন্য, সে হঠাৎ করে আইলের উপর থেকে পাশের একটি জমিতে পড়ে যায়। জমির মধ্যে হালকা কাদা পানি ছিল, সে পড়ে যায়। পড়ে যাওয়ার পর তার বাবা তো দূরেই ছিল। পড়ে যাওয়ার পর সে কেমন একটা গোঙানি শব্দ শুনছিল, পরে কাছে আসে, এসে দেখে ইমনের নাক, মুখ, কান দিয়ে রক্ত পড়ছে। অবস্থা খারাপ, তাড়াতাড়ি তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, স্থানীয় হসপিটালে দেখানো হয়, পরে ব্রাহ্মণবাড়িয়া সদরে দেখানো হয়, কিন্তু রক্ত পড়া বন্ধ হচ্ছে না। ডাক্তাররা বলে দ্রুত তাকে ঢাকা নিয়ে যেতে, ঢাকা ভালো কোনো হসপিটালে নিয়ে যেতে। তাকে ঢাকাতে হসপিটালে নিয়ে আসা হয়, কিন্তু ডাক্তাররা ফাইন্ড আউট করতে পারছিলেন না যে আসলে সমস্যাটা কি, কেন এমনটা হচ্ছে। এই ঘটনার 24 ঘন্টার মধ্যে ইমন মারা যায়। ডাক্তাররা ইমনের মৃত্যুর কারণ বুঝতে পারেননি। ইমনকে গ্রামে ফিরিয়ে আনা হয়, দাফন কাফন করা হয়। ওই কাটাখালি ওই রাস্তার পাশে তখন খুব বেশি থাকার ঘর বাড়ি গড়ে ওঠেনি। এমনিতে দোকানপাট কিছু হয়েছে বা হচ্ছিল, কিন্তু ওই মাঠের মধ্যে বা আশেপাশে ওরকম থাকার ঘর খুব কম গড়ে উঠেছে। তো ইমনের বিষয়টা একদম স্বাভাবিকভাবেই নেয়। হতে পারে তার মধ্যে কোনো দুরারোগ্য ব্যাধি ছিল যেটা কেউ বুঝতে পারেনি, এমনটা হয়তো অনেক সময়।
প্রথমে ধরা যায় না। তো এমনটা হতে পারে যে ওই ব্যাধিটার কারণে হঠাৎ করে তার এই সমস্যাটি হয়েছিল। এই কারণে এই বিষয়টি সবাই স্বাভাবিকভাবেই নিয়েছিল। তো যাই হোক, এই ঘটনা ঘটার 6-7 মাস পার হয়ে যায়, এর মধ্যে আর কোনো ঘটনা ঘটে না। ঘটনা পরবর্তীতে যেটা ঘটে সেটি হচ্ছে ওই আসাদনগর দক্ষিণপাড়া গ্রামের এক দাদা, তার নাম হলো হক দাদা। তো দাদা এই কারণে বলছি কারণ আমাকে শিহাব ভাই পাঠিয়েছেন, তার সম্পর্কে দাদা হয় আর কি, তো উনি ওইভাবে আমাকে বলেছেন। তো হক দাদা উনি চিন্তা করেন যে ওই কাটাখালীর রাস্তার পাশে জায়গা কিনে উনি বাড়ি বানাবেন। ওনার এক ছেলে সৌদি আরবে থাকতো, আর ওনার আরো 2 ছেলে রয়েছে, ওনার স্ত্রী রয়েছে। তো উনি ওখানে জায়গা কিনে বাড়ি করেন। বাড়ি করার 6 থেকে 7 মাস কোনো সমস্যা হয়নি, 7-8 মাস এরকম সময়, একটা টাইম ডিউরেশন আর কি, কোনো সমস্যা হয়নি। এরপরে হঠাৎ করে খবর আসে সৌদি আরবে ওনার বড় ছেলে একটা ভয়ানক রোড অ্যাক্সিডেন্টে স্পট ডেড হয়ে গেছে, মানে মারা গেছে। উনার পরিবারে ওইভাবে উপার্জনক্ষম ব্যক্তি, মানে ভালো করে উপার্জন করা ব্যক্তি উনার ছেলে ছিলেন। তার মৃত্যুর ফলে ওই পরিবার সহ গ্রামে শোকের ছায়া নেমে আসে। এরপরে ওনার পরিবার বেশ অসুবিধার মধ্যে পড়েন। এখনো ওনারা আছেন, ওনার 2 ছেলে রয়েছে, মানুষ ওনাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেন। ওনার বড় ছেলের মৃত্যুর পর ওনারা খুব শোচনীয় অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন। যাই হোক, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। ওনার 2 ছেলে এখনো লেখাপড়া করছে। তো এই বিষয়টিও কিন্তু স্বাভাবিক, কারণ হচ্ছে মারা গিয়েছে সৌদি আরবের রোড অ্যাক্সিডেন্টে। সেখানে এই কাটাখালী রাস্তা বা ওই গ্রামের কোনো প্যারানরমাল বিষয় সম্পর্ক তো থাকবে না, এটাই স্বাভাবিক, এটাই তো আমরা স্বাভাবিকভাবেই চিন্তা করব। এর পরে প্রায় 1-2 বছর একদম স্বাভাবিক, কোনো কিছু হয় না, কেউ কোনো কিছু দেখেনি, কারো সাথে কোনো কিছু তেমন হয়ও নেই, মানে আলোচনা করার মতো কিছুই হয়নি সেখানে। তো এই ঘটনার বছরখানেক পর মীর বাড়ি, এই যে আমাদের আসাদ ভাই, উনি তো এই বংশের আর কি, তো ওই মীর বাড়ির যিনি প্রধান ছিলেন, ওনার যে দাদা ছিলেন, তো ওনার দাদা উনি চিন্তা করেন যে এই কাটাখালী রাস্তার কাছে জায়গা কিনে উনি বাড়ি বানাবেন। যেহেতু আগে ওই মঙ্গল ভাই উনি গেছেন, তারপরে আরেকজন গিয়েছিলেন, এখন উনি চিন্তা করেছেন যে জায়গাটা ভালো উন্নত হচ্ছে, তো এখানে একটা বাড়ি করি। তো উনি ওই কাটাখালীর ওই রাস্তার পাশে একটা জায়গা কিনে উনিও বাড়ি করেন। বাড়ি করা অল্প কিছুদিনের মধ্যে এই মানে দাদার বড় ছেলে, তার নাম হচ্ছে বাদল কাকা। বাদল কাকা, তো এই বাদল কাকা উনি সৌদি আরবে ছিলেন। উনিও ভয়ানক এক রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। তো এটি খুবই দুঃখজনক একটি ব্যাপার, কারণ ওখানে যেই বাড়ি করছে সেই কোনো ঝামেলায় পড়ছে, কিন্তু আসলে এই বিষয়গুলো কারো মাথায় আসেইনি যে ওখানে বাড়ি করার কারণে তাদের সাথে ঝামেলা হচ্ছে। আর পরবর্তীতে আরো কিছু লোকজন ওখানে এসে বাড়ি করে, কিন্তু দেখা যায় তাদের কেউ কেউ মারা না গেলেও ওই পরিবারগুলোতে বিভিন্ন অসুখ বিসুখ, বিভিন্ন ঝামেলা একটার পর একটা লেগেই রয়েছে, কিন্তু এগুলো খুব স্বাভাবিকভাবেই সবাই নিচ্ছিল। এর মধ্যে আরো একটি ঘটনা ঘটে, যেই ঘটনার প্রেক্ষাপটে এই জায়গা সম্পর্কিত মূল তথ্য উন্মোচিত হয়। সেটি হচ্ছে ওই গ্রামের একজন ভাই, নাম হচ্ছে আলাউদ্দিন, উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তো উনি বর্ষাকালে, ওই যে বলেছি যে ওইখানে যে খালগুলো রয়েছে, ওই বর্ষাকালে ওইদিকে একটু পানি জমে, তো ওখানে জাল পাতা যায়। তো উনি বর্ষাকালে বিভিন্ন জায়গায় জাল পাততেন, এবং দিনের বিভিন্ন সময় ওনার একটা নৌকা ছিল, একদম নতুন নৌকা উনি কিনেছিলেন। ওই নৌকা নিয়ে দিন রাতের বিভিন্ন সময় উনি দেখতেন যে জালে মাছ উঠেছে কিনা। তো উনি দিনের বেলা মাছ সংগ্রহ করার পর রাত 12টার দিকে ওনার নৌকা নিয়ে উনি একা একাই গিয়েছেন।
যে এখন যে মাছগুলো পড়বে এগুলো আমি খাবো, এই চিন্তা করে আর কি, ওটার বিক্রি টিক্রি করবে না। তো উনি যখন মাছ নিয়ে মানে জালটা চেক করার জন্য, মাছ ধরেছে কিনা বা পড়েছে কিনা এটা দেখার জন্য উনি যাচ্ছিলেন, তো উনি ওই কাটাখালী, প্রথমেই তো বলেছি যে কাটাখালী রাস্তায় 3টা ব্রিজ রয়েছে, মানে 3টা খাল রয়েছে, প্রত্যেকটা খালের উপরে ব্রিজ রয়েছে। তো ওখানে উনি প্রথম ব্রিজ থেকে যখন দ্বিতীয় ব্রিজের কাছে গিয়েছেন, মানে প্রথম খাল থেকে দ্বিতীয় খালের কাছে ওই নৌকা বাইতে বাইতে গিয়েছেন, হঠাৎ করে দেখেন যে ওই ব্রিজের উপরে একটা মানুষ, হাতে একটি হারিকেন এবং মাথাটা কালো একটা কাপড়ে ঢাকা মনে হচ্ছে দূর থেকে। এখন গ্রামের মানুষ একজন মানুষকে এত রাত্রে দাঁড়িয়ে থাকতে দেখে স্বাভাবিকভাবেই তো জিজ্ঞেসে করবে যে এই কে, ওখানে বাড়ি কোথায়, নাম কি, এটা তো স্বাভাবিক, গ্রামে জিজ্ঞেস করে, আমরা তো শহরেও এটা জিজ্ঞাসা করি। তো আলাউদ্দিন ভাই ওনাকে জিজ্ঞেস করে এই ওখানে কে, কোনো কথা বলে না। তো কয়েকবার জিজ্ঞেস করার পর যখন কথা বলে না, তখন চিন্তা করে কি ব্যাপার, এতবার ডাক দিলাম কথা বলে না, দেখি তো উপরে যাই তো কে। তো উনি যখন নৌকাটি থামিয়ে রাস্তার উপর দিকে উঠেছে, মানে ব্রিজের উপর উঠেছে, তখন উনি দেখেন যে ওই যে হারিকেন হাতে নেওয়া ওই লোকটি উনি ঘুরে হাঁটা ধরেছে অন্যদিকে। তখন উনি চিন্তা করেছে কি ব্যাপারে, কি চোর টোর কিছু নাকি, জাল বা মাছ চুরি করতে আসছে কিনা, দেখি তো আমাদের গ্রামের কিনা। তো উনি বলতে চাই থামো থামো, কে, দাঁড়াও। তো উনি হেঁটেই যাচ্ছে, একটা পর্যায়ে আলাউদ্দিন ভাই উনি দৌড় শুরু করেন পেছনে পেছনে, কিন্তু ওই লোক হেঁটে যাচ্ছে আর আলাউদ্দিন ভাই দৌড়াচ্ছে, কিন্তু কোনোভাবেই ওই লোকের কাছে যেতে পারে না। হঠাৎ করে দেখে ওই কাটাখালী রাস্তার পাশে একটা মাঠের মতো রয়েছে, ওই লোকটি ওই মাঠের মধ্যে নেমে চলে গিয়ে আর তাকে দেখা যাচ্ছে না, তার হাতের হারিকেনের আলো আর দেখা যাচ্ছে না, কারণ আলো তো অনেক দূর থেকে দেখা যায়, সেটা দেখা যাচ্ছে না। তো উনি বিষয়টা মানে বেশ মানে অস্বাভাবিক ভাবে নিয়েছেন যে কি ব্যাপার, এটা কে, এরকম হঠাৎ করে হারিয়ে গেল। তো উনি ফেরত এসে আবার নৌকায় ওঠেন, নৌকা নিয়ে যখন মোটামুটি একটু, ওই সময় তো ওটা তো নদী না, মানে ওই সময় বর্ষাকালে পানি ওঠে, ওই জায়গায় পানি হয়ে যায় আর কি। যখন ওই মানে মোটামুটি মিডিলে চলে আসছেন, ওই পুরো রাস্তার 1 কিলোমিটার রাস্তাতে মিডিলে যখন চলে আসছেন, হঠাৎ করে দেখেন নতুন নৌকা, মানে ওর মধ্যে পানি উঠতেছে এবং নৌকাটি ডুবে যাচ্ছে। তো উনি কিছুতেই বুঝতে পারছেন না যে পানি যে ঢুকছে, পানি ঢোকার উৎসটা কোথায়। তো উনি কিছুতে এটা ধরতে পারছেন না। উনি অনেক চেষ্টা করছিলেন নৌকা মানে যাতে না ডুবে, তো উনি সেটা আর সেভ করতে পারলেন না, নৌকাটি ডুবে গেল। ওখানে তো আর খুব বেশি পানি ছিল না, ডুবলেও সমস্যা নেই, কিন্তু নৌকাটি ওখানে ডুবে যায়। তো উনি ওই অবস্থায় নৌকাটি রেখে আবার উপরে চলে আসেন, বাড়িতে চলে আসেন। ওনার বাড়িতে চলে আসার পরে উনি কিন্তু ভয় পাননি কোনো বিষয়ে, যে ওই লোককে দেখে উনি ভয় পেয়েছেন, নৌকা ডুবে যাচ্ছে ভয় পেয়েছে, বিষয়টা এরকম না, কিন্তু উনি কারণ মানে ওনার কাছে রহস্যময় মনে হয় যে কি ব্যাপার। কিন্তু ওই রাতের পর থেকে ওনার জ্বর আসে, মারাত্মক জ্বর, টানা বেশ কয়েকদিন উনি জ্বরে ভুগেছেন। তো তারপর উনি সুস্থ হয়েছেন, কিন্তু উনি যেই লোকটিকে দেখেছিলেন এইটা ওনার মাথার মধ্যে খটকা লেগেছিল যে আসলে আমি কাকে দেখলাম, নৌকা কেন ডুবে গেল অস্বাভাবিকভাবে, আর আমার জ্বর কেন আসলো। এরপরে লোকাল একজন কবিরাজকে ডাকানো হয়, উনি ওনার নামটি আমাকে বলেননি, তো ওনার নাম যেহেতু বলেননি এই কারণে আমি ওনার নামটি মানে প্রকাশ করতে পারছি না সঙ্গত কারণে। তো উনি আসেন, উনি আসার পরে ওই আলাউদ্দিন ভাইকে দেখে, তখন কিন্তু এই যে শিহাব ভাই, হ্যাঁ, যে শিহাব ভাই যিনি এই ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন আর কি, তো ওই জায়গাতে ওই কবিরাজের ওইখানে উনিও ছিলেন, এবং গ্রামের আরো কয়েকজন উঠতি বয়সী ছেলে পেলে, তারপরে বেশ আর কয়েকজন মুরব্বী, খুব বেশি লোক ছিল না, 10-12 জন লোক সেখানে ছিল। তো কবিরাজ উনি ওনার কাছে এবার জিন ছিল, ওই জিনের মাধ্যমে কিছু তথ্য উনি পান। সেই জিন এসে কবিরাজকে বলে যে কাটাখালী এই রাস্তার পাশে ভয়ানক এক জিন থাকে, ওই জিনের মাথা 7টি, অসীম তার ক্ষমতা, আসলে কারো ক্ষমতা অসীম না আল্লাহ তাআলা ছাড়া, মানে তার প্রচুর ক্ষমতা রয়েছে আর কি। সে যে কোনো কিছু রূপ ধরতে পারে, যদিও জিনেরা ইচ্ছাধারী জীব,
সে যে কোনো সময় অনেক কিছুর রূপই ধরতে পারে, কিন্তু ওই জিনটি রূপ ধরার বিষয়ে একটা স্পেশালাইজড একটা ক্ষমতা ছিল। এবং বলেছি তার চেহারা ভয়ঙ্কর এবং তার মাথা 7টি, এবং মাঝে মধ্যেই নাকি সে 7 মাথার সাপের রূপ ধরত। তো এইরকম তথ্যগুলো ওই কবিরাজের সাথে থাকা জিন কবিরাজকে বলে, এই কবিরাজ এই জিনগুলো মানে এই জিনের মাধ্যমে এই জিনের তথ্যগুলো মানে সবাইকে বলে। তখন কবিরাজ বলে যে ইমন নামে যে ছেলেটি মারা গিয়েছে এর মৃত্যুর পেছনে এই জিনটি দায়ী। কারণ হচ্ছে ইমনের হাতে ট্যাটা ছিল, ওর বাবা যখন খেতে কাজ করছিল সে তখন চিন্তা করলো দেখি মাছ টাছ পাই কিনা। তো সে ট্যাটা নিয়ে যখন বের হয়েছে তখন সে ওই অল্প পানির মধ্যে বড় একটি গজার মাছ দেখতে পায়। তো সে তার বাবাকে ডাক দেয় না, যেহেতু মাছ দেখতে পায় মাছটি চলে যেতে পারে। সে কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা না করেই ওই গজার মাছে আঘাত করে। আঘাত করার সাথে সাথে ওই গজার মাছটি আর সে দেখতে পায় না। কিন্তু ওই গজার মাছটি ছিল মূলত ওই জিনের ছেলে। আঘাত পেয়ে সে মারা না গেলেও সে তার বাবার কাছে গিয়ে নালিশ করে, যার প্রেক্ষাপটে সাথে সাথে ইমিডিয়েট অ্যাকশন হিসাবে ওই জিন ইমনকে ক্ষতি করে, যার ফলে ইমন মারা যায়। তখন ওই গ্রামের লোকজন বলে সেটা না হয় বুঝলাম যে ইমন টেটা দিয়ে আঘাত করেছিল, কিন্তু এই যে সৌদি আরবে একটা ছেলে মারা গেল আর কি, হক দাদার ছেলে মারা গেল, তাদের পরিবারের অবস্থা শোচনীয়, ও কি অন্যায় করেছিল? ও তো এখানে আসেনি। তখন কবিরাজ জানায় যে হ্যাঁ ও আসেনি, এটা সত্য, কিন্তু ওনারা এখানে বাড়ি করার ফলে ওনারা লাইট টাইট জ্বালাতো, এই আলোতে তাদের খুব অসুবিধা হতো, যার কারণে সে সৌদি আরবে গিয়ে ওই ছেলেকে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে হত্যা করেছে। তো কবিরাজ একথাও বলে যে এই জিনগুলো সে পিশাচ এবং খুব শক্তিধর জিন, এবং সে তার পরিবার নিয়ে সেখানে বসবাস করলেও সে এত বছরে সে বহু বছর ধরে শত শত বছর ধরে এখানে বসবাস করছে, কিন্তু কখনো কাউকে ভয়ও দেখায়নি, কাউকে কোনো ক্ষতিও করেনি। কিন্তু মানুষ যখন তার এলাকার মধ্যে বসবাস শুরু করেছে, তার যাতায়াতের পথে তার দৈনন্দিন জীবনযাপনে বাধা সৃষ্টি করেছে, বিরক্তির কারণ হচ্ছে, যার ফলে সে খুব ক্ষিপ্ত হয়েছে। আর ইমনকে তো মারতো না যদি না সে আঘাত না করত। আর যেহেতু প্রতিনিয়ত এখানে ঘর বাড়ি হচ্ছেই, যার কারণে সে এই ধরনের প্যানিক সৃষ্টি করছে। তো এরপরে মীর বাড়ির এই শিহাব ভাইদের যে পরিবার আর কি, সেখানে যে একজন বড় কাকা বাদল কাকা, উনি সৌদি আরবে মারা গিয়েছেন। কবিরাজ জানান যে একই কারণে, ঠিক যেমন হক দাদার ছেলেকে মেরে ফেলেছে, একই কারণে একই বিষয় নিয়ে তাকেও হত্যা করা হয়েছে। কারণ তারা যখন রাত্রেবেলা লাইট জ্বালায় এবং আসা যাওয়া করে ওদিক দিয়ে, তো এদের অসুবিধা হয়, বাচ্চাদের খেলাধুলায় ডিস্টার্ব হয়, ওই জিনের বাচ্চাদের খেলাধুলায় ডিস্টার্ব হয়, তাদের দৈনন্দিন জীবনযাপনে ডিস্টার্ব হয়। যাই হোক, এই ঘটনার সমাধান কি? এখন সমাধান হলো ওই কবিরাজ ওই জিনদের মাধ্যম দিয়ে ওই 7 মাথা ওই জিনের সাথে কন্ট্যাক্ট করে। ওই জিন এখান থেকে যেতে রাজি হয় না, কারণ হচ্ছে যে এখানে বহু বছর ধরে তারা বসবাস করছে, তারা এখান থেকে যাবে না, মানুষই এখান থেকে সরে চলে যাক। কিন্তু কবিরাজ তাদেরকে বুঝায় যে আসলে জনসংখ্যা বাড়ছে, এইভাবে তো মানুষকে বিরত রাখা যাবে না, মানুষ আসবেই। তারপর সরকারি প্রজেক্ট হচ্ছে আস্তে আস্তে, এখান দিয়েও তো সরকার বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ করতে পারে, সুতরাং তুমি এখান থেকে চলে যাও, অন্য কোনো জায়গায় চলে যাও। তো সে বলে যে ঠিক আছে, আমি চলে যাব। 3টা মহিষ এবং 2টো খাসি, এখানে যে একটা মাঠ রয়েছে, যেই মাঠের মধ্যে ওই যে আলাউদ্দিন ভাই যেখানে একজন মানুষকে সে হেঁটে চলে যেতে দেখেছিল আর কি, মাঠের মধ্যে গিয়ে ওদের বলে যে ওই মাঠের মধ্যে 3টা মহিষ এবং 2টো খাসি রেখে আসতে হবে। তাহলে আমরা চলে যাব না, আমরা আশেপাশেই থাকবো, কিন্তু কারোর সামনে আসবো না এবং কাউকে কোনো ক্ষতিও করব না। কিন্তু সমস্যা যেটা হলো যে এই 3টা মহিষ এবং 2টো খাসি, এটির টাকা কে দেবে? কারণ হলো
ওই গ্রামে খুব অল্প সংখ্যক মানুষ বসবাস করত, এতগুলো জিনিস কিনে দেওয়ার মতো ক্ষমতা আসলে তাদের ছিল না। এখন অনেকেই তো সেই গ্রামে বসবাস করে না, এখন তারা বলছে আমরা কেন টাকা দেবো, আমাদের সাথে তো এই ঘটনা ঘটেনি। এই ধরনের টানাপোড়েনে আসলে এই 3টা মহিষ এবং 2টো খাসি দেয়া হয়নি। কবিরাজের কথা বলে সে ওখান থেকে চলে গিয়েছিল। তো এই ঘটনার মোটামুটি মাসখানেক পর আরেকটি ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে শুরুতেই বলেছি যে ওখানে ওই কাটাখালী রাস্তার আশেপাশে এখন বেশ দোকানপাট গড়ে উঠেছে, অনেক মানুষ সেখানে ঘুরতে যায়। তো ওখানে নাগরদোলা, আমরা তো নাগরদোলা দেখেছি যে গ্রামে কিন্তু বিভিন্ন জায়গায় নাগরদোলা বসায়। এই নাগরদোলার ব্যবসায়ী আছে এক ধরনের আলাদা, ওরা এই নাগরদোলা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো ওইখানে ওই কাটাখালী ওই যে মাঠের কথা বললাম, ওই মাঠে ওই নাগরদোলা নিয়ে তারা আসে এবং ওখানে ছোট ছোট ঝুপড়ি ঘর, ওই যে আমরা দেখেছি বেদে সম্প্রদায়রা যেভাবে ওই যে ছোট ছোট ঘর তৈরি করে না, যেহেতু ওনারা টেম্পোরারি থাকেন এই কারণে নাগরদোলার সাথে যারা এসেছেন তারা ওইভাবে ঘর তৈরি করে ওখানে নাগরদোলা নিয়ে আসেন। তো শুরুর দিকে ভালোই চলছিল, 5 থেকে 6 দিন পর একটি সমস্যার উদ্রেক হয়। ওনারা যখন রাত্রে ঘুমাতেন, গভীর রাতে ওই মাঠের মধ্যে থেকে কান্নার আওয়াজ শোনা যেত। প্রথম দিকে ওনারা বুঝতে পারেনি, পরে প্রতিদিন এই কান্নার আওয়াজ তীব্র থেকে তীব্রতর হচ্ছিল সাউন্ডটা। তো তারা এক রাতে বের হয় যে কি ব্যাপার, কান্নাকাটি করে কি এত জোরে। হ্যাঁ, তো ওনারা বের হয়ে যখন ওই মাঠ থেকে আরেকটু ভেতরের দিকে যান, মানে কান্নার উৎসটা মনে হচ্ছিল আরেকটু অন্ধকারের দিকে, আরো ভেতরের দিকে, মানে মানে মাঠের ভেতরের দিকে আর কি, রাস্তার সাইডে না, মানে আরো ভেতরের দিকে। ওখানে গিয়ে ওনারা দেখতে পান, দেখে মারাত্মক ভয় পান। দেখেন দানব আকৃতির একটি হাতি সেখানে, মানে বিশাল আকৃতির হাতি, মানে এত বড় হাতি সাধারণত হয়ই না, স্বাভাবিক হাতির থেকে 10-12 গুণ বড় হাতি, এবং কান্নার আওয়াজটি ওই হাতির কাছ থেকেই আসছিল। যখনই এই দৃশ্য দেখে তখন তারা পরিমরি করে ওখান থেকে দৌড়, মানে কে কোথায় গিয়েছে হুটোপুটি করে দৌড় দিয়ে এটা কেউ বলতে পারে না, প্রচন্ড ভয় পান ওনারা। যাই হোক, পরের দিন ওনাদের যে মালিক, এই মালিককে জানায়, মানে নাগরদোলার যে মেইন যে মালিক আর কি, তাকে জানা যে এই ব্যাপার, এই আমরা এই জিনিস দেখেছি, আমরা এখানে থাকবো না। তখন মালিক বলে যে না, এখানে তুমি থাকো, কিছু না, হয়তো ভুল দেখেছো, এরকম টুকটাক ভয়ের ঘটনা যেখানে আশেপাশে কেউ থাকে না রাতের বেলা, এটা ঘটতেই পারে, তোমরা থাকো। এই ঘটনার 3 থেকে 4 দিন পর মালিকের বড় ভাই কোনো কারণ ছাড়াই মারা যায়, হঠাৎ করে মারা যায়। তো এই বিষয়টিও স্বাভাবিকভাবে নিয়েছিল, কিন্তু মালিকের বড় ভাইয়ের মৃত্যুর পর তার আর এক ভাই, মানে বড় ভাইয়ের মৃত্যুর 5 থেকে 6 দিন পর তার আর এক ভাইও কোনো কারণ ছাড়া মারা যায়। যখন 2 ভাইয়ের মৃত্যু হয় তখন বিষয়টি আর স্বাভাবিকভাবে তারা নেয় না। মালিকের 2 ভাইয়ের মৃত্যুর খবর যখন ওই নাগরদোলার সাথে যারা এসেছিল তাদের মাধ্যম দিয়ে গ্রামে ছড়িয়ে পড়ে, তখন গ্রামের লোকজন তো বলে যে তোমাদের মালিকের এই 2 ভাইয়ের মৃত্যু স্বাভাবিক না, কারণ আমাদের এখানে এরকম মারা গেছে, ওই সৌদি আরবে 2 জন মারা গেছে, তারপর এরকম ইমন নামে আরেকটা ছেলে মারা গেছে, তো এটা স্বাভাবিক না। এটা তুমি এখানে আছো যেহেতু দেখে ফেলেছিলে, তারপর এখান থেকে যাও নাই, নিশ্চয়ই ওই ভয়ানক জিনটি তোমাদেরকে ক্ষতি করেছে বা তোমার মালিকের ভাইদেরকে ক্ষতি করেছে। তখন আবার সেই কবিরাজকে ডাকা হয়। কবিরাজ এইবার সরাসরি ওই জিনকে হাজির করে, ওই জিনকে হাজির করে বলে যে তুমি এখান থেকে চলে যাও। তখন জিন বলে যে না, তোমরা এখান থেকে চলে যাও, আমি তো তোমাদেরকে ডিস্টার্ব করতে যাই নাই, আমি তো তোমাদেরকে কখনো ভয় দেখাই নাই, ভয় দেখানোর ক্ষমতা আমার ছিল, আমি ইচ্ছাকৃতভাবে, আমি যদি ইচ্ছা করতাম তোমাদেরকে অনেক ভয় ভীতি দেখাতে পারতাম, কিন্তু 2016 সালের আগে আমি কাউকে ভয় দেখিয়েছি এমন কোনো কথা বলতে পারবে কেউ? তখন তো সবাই বলে যে না, আগে তো এরকম কোনো ঘটনা ঘটেনি এখানে। তখন বলে যে তোমরা আমার জায়গায় এসেছো, আমার পরিবারের চলাফেরা খেলাধুলায় ডিস্টার্ব করছো, তোমাদেরকে বলেছিলাম সমাধানের কথা, সেই কথা তোমরা শোনো নাই। এই নাগরদোলা গ্রুপকে ভয় দেখানোর পরও তারা সেখান থেকে যায় নাই, তাহলে দোষ কি আমার? আমি তো করবই, আমি তো চাইবই যে এখানে কেউ যেন না থাকে। কারো জায়গার মধ্যে যদি একজন চলে আসে তাহলে সেই জায়গাওয়ালা কি লাঠি নিয়ে তাকে তাড়া করে না, যদি সহজ কথায় না যায়? সুতরাং আমি শক্তিশালী একটি জিন, আমি তো আমার প্রক্রিয়াই অনুসরণ করব। তো জিনের এই ধরনের কথাবার্তা শুনে আসলে মানুষের কিছু ওই জায়গায় বলার নাই,
সে লজিক দিয়ে কথা বলল। তখন তাকেও বোঝানো হলো যে আস্তে আস্তে তো এভাবে মানুষ বাড়বেই, তুমি কয়জনকে ক্ষতি করবা, তো একটা সময় এমন হয়ে যাবে এখানে প্রচুর আলোকময় হয়ে যাবে, এর থেকে বেটার হয় তুমি একটা জায়গায় চলে যাও। তখন ওই জিনটি কিছুক্ষণ চুপ থেকে কবিরাজকে জানায় যে হ্যাঁ ঠিক আছে, পাশে একটি পুকুর রয়েছে এবং পাশে একটি হিজল গাছ রয়েছে, আমি আমার পরিবার নিয়ে ওখানে চলে যাচ্ছি, কিন্তু ওই জায়গাতে তোমরা কেউ আসবা না এবং আমাকে ডিস্টার্ব করবে না, আমিও কাউকে ডিস্টার্ব করব না। এইভাবে জিনের সাথে একটা চুক্তি হয়ে যায় গ্রামবাসীর, এবং এই চুক্তি হওয়ার পরে গ্রামবাসীর কাছে ওই জিন দাবি করে এক দামে লাল গরু কিনতে হবে এবং এই লাল গরু জবাই করে খিচুড়ি রান্না করে ওই হিজল গাছের নিচে রেখে আসতে হবে। গ্রামবাসী সেটাই করেন। এরপর থেকে এখন পর্যন্ত ওখানে কোনো ভয়ের ঘটনা ঘটেনি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর সাথেই আছেন। শুরু করছি আমাদের আজকের গল্পটি লিখছেন মোহাম্মদ তাওকির ইসলাম, নারায়ণগঞ্জ থেকে। শীতকাল, বিশেষ করে পৌষ মাসের মাঝামাঝি, রাত তখন প্রায় 2টো। বাইরে কনকনে ঠান্ডা, যেন হাড়ের ভিতর পর্যন্ত কাঁপুনি দিয়ে উঠছে। চারপাশে কুয়াশার ঘন চাদর, দূরে কিছুই দেখা যায় না, বাতাস বইছে না, চারদিকে একেবারে নিস্তব্ধতা। এই নীরবতাই কেমন যেন একটা ভয়ঙ্করের আভাস ভেসে উঠছে পরিবেশের মধ্যে। আমি অজিত তখন সবে চাকরি শুরু করেছি। বদলি সুবাদের থাকতে হচ্ছে পুরনো একটি জমিদার বাড়িতে, গ্রামের একেবারে শেষ মাথায়। লোকে বলে বাড়িটা নাকি অভিশপ্তগ্রস্ত, সন্ধ্যার পর কেউ এদিকে ঘষে না। বাড়ির চারপাশে বিশাল বড় একটা পুকুর, আর চারদিকে পুরনো বাজার আর তেঁতুল গাছের জঙ্গলে ঢাকা একটি বিশাল জমিদার বাড়ি। দিনের বেলাও সেখানে আলো পৌঁছায় না ঠিক মতো। সেদিন ছিল আমাবস্যার রাত। দর্শক, আজকের গল্পটা কিন্তু অনেক রহস্যজনক একটা গল্প। আপনারা কিন্তু এতক্ষণে বুঝতে পারছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট জানাবো, অবশ্যই কিন্তু আপনারা গল্পটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন, কারণ আমরা যে গল্পগুলো বলি সেগুলো কিন্তু অবশ্যই বাছাইকৃত গল্প। আপনারা যে গল্পগুলো আমাদেরকে পাঠান, যারা ইমেল করেন, যারা আমাদের ফেসবুকে আপনাদের গল্পগুলো পাঠান, তাদের গল্পগুলো কিন্তু নির্বাচিত হয়েই কিন্তু আমরা এখানে শোনাই। তো যারা এখন পর্যন্ত আমাদের এই এপিসোডটি শুনতেছেন, ভিডিওটি প্লে করেছেন, আমি আশা করব অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, সেদিন ছিল আমাবস্যার রাত। নিজের ঘরে একমাত্র হ্যাসকট জ্বালিয়ে মিটমিট করে আলো জ্বলছে। গাছের জ্বালানায় ঘন কুয়াশার আস্তরণ, যেন বাইরে সাদা একটা দেয়াল তৈরি হয়ে গেছে কুয়াশা দিয়ে। আমি একটি পুরনো বই পড়ছিলাম, কিন্তু মন বসছিল না। বারবার মনে হচ্ছিল ঘরের বাইরে যেন কেউ ফিস ফিস করে কথা বলছে, কিন্তু কিসের শব্দ তা স্পষ্ট নয়। হঠাৎ করেই হ্যাসাকটা ফিস করে নিভে গেল। চারদিকে একদম লাহময় ঘুটঘুটে অন্ধকার গ্রাস করলো পুরো ঘরটি। আমার বুকটা টুপ করে উঠল। ঠান্ডাটা যেন হঠাৎ আরো তীব্র হয়ে গেল। আমি দিয়েশলাই খুঁজতে শুরু করলাম, কিন্তু হাত কাঁপছিল থরথর করে। ঠিক তখনই আমি স্পষ্ট শুনলাম বাঁশঝাড়ের দিক থেকে একটি নুপুরের আওয়াজ। এমনভাবে আওয়াজ আসতেছে মনে হচ্ছে আমাদের রুমের ভিতরেই আছে। শব্দটা প্রথমে খুব দূরে ছিল, কিন্তু 1 মিনিটের মধ্যেই মনে হলো সেটা যেন বাড়ির উঠোনে এসে পড়েছে। এই শীত, এই গভীর রাত, এই নির্জন জায়গায় কে নুপুর পরে হাঁটছে? আমার সারা শরীর ভয়ে কাটা দিয়ে উঠল। আমি জানালায় কুয়াশা সরিয়ে একটু দেখার চেষ্টা করলাম। অন্ধকারের মধ্যে খুব আবছা একটা সাদা অবয়ব দেখা গেল। সেটা হেঁটে বেড়াচ্ছে উঠোন জুড়ে। অবয়বটি খুব লম্বা, মাথায় কাপড় দেওয়া, আর তার পায়ে সেই নুপুরের শব্দ ভেসে আসছে। সাদা অবয়টা এবার আমার জানালার ঠিক নিচে এসে দাঁড়ালো। আমার শ্বাস একদম বদ্ধ হয়ে এলো।
আমি চোখের পলক ফেলতেই ভুলে গেছি, ভয়ে কাঠ হয়ে বসে আছি। তারপর সেই নিস্তব্ধতা চুরমার করে দিয়ে একটা তীক্ষ্ণ ফ্যাকাশে আওয়াজ ভেসে এলো, অজিত দরজা খোল, আমারে বাঁচাও। বাহিরে যে বড্ড ঠান্ডা, স্বরটা শুনলে মনে হয় যেন কোনো মানুষের কণ্ঠস্বর, কিন্তু তাতে কোনো আবেগ নেই, শুধু তীব্র একটা শীতলতা। কণ্ঠস্বরের মধ্যে একটা বিকৃত টান, আরও ভয়াবহের কথা। সে আমার নাম জানে কিভাবে? আমি ভয়ে চিৎকার করতেও পারছিলাম না, কিন্তু আমি নিশ্চুপ হয়ে গেলাম, পাথরের মতো বসে রইলাম ঘরের জানালার ঠিক পাশেই। আবার সেই স্বর, এবার আরও কাছে, অজিত আমি তোর মা, আমাকে বাইরে রেখে যাস না, আমি যে আর ফিরতে পারছি না। আমার মাথা আর কাজ করছে না, একদম মাথা সব কিছু বদ্ধ হয়ে যাচ্ছে। আমার মা তো কয়েক বছর আগেই মারা গিয়েছেন, তাহলে এটা কি? মনে হলো যদি এটা সত্যি আমার মা হয়। সেই সাদা অবয়টি এবার জানালার আস্তে করে টোকা দিল। টোকাটা দেওয়ার সাথে সাথেই বাঁশঝাড়ের দিক থেকে একসঙ্গে শত শত শিয়ালের ডাক ভেসে এলো। ডাকগুলো এতটাই ভয়ানক আর কাছাকাছি যে মনে হলো তারা সবাই মিলে যেন আমাকে ঘিরে ফেলেছে। জানলায় দাঁড়িয়ে থাকা অবয়টি সাদা শাড়ির মধ্যে থেকে হঠাৎ তার মুখটা দেখা গেল। সেটা যেন মানুষের নয়, মুখটা ঝলসানো, যেন আগুনে পোড়া। অক্ষিকোটার কোনো চোখ নেই, শুধু দুটো গর্ত, আর তার ঠোঁট দুটো বীভৎসভাবে প্রসারিত। সে হাসছে, সেই হাসি দেখে মনে হচ্ছিল সে যেন বহুদূরের শিকার খুঁজে পেয়েছে। তার সেই বীভৎস হাসিটা দেখতে দেখতে আমি অনুভব করলাম আমার সমস্ত শরীরের রক্ত বরফ হয়ে যাচ্ছে। এবার অবয়টি ফিসফিস করে বলল, ভয় পাস না অজিত, এবার ঘুমিয়ে পড়। ঠিক তখনই আমি জ্ঞান হারালাম। পরদিন সকালে গ্রামের দুজন লোক আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করলো। তারা বলল তারা নাকি রাতে জমিদার বাড়ি থেকে অনেক জোরে একটা বিকট চিৎকার শুনেছিল। সেই চিৎকারের পর আমাকে দেখতে এসে তারা বুঝতে পারলো যে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। তারপর তারা পানি দিয়ে আমার জ্ঞান ফেরালো, এবং ওই যে অবয়টা দেখার পর আমি যে মাটিতে পড়ে গিয়েছিলাম, তারপর থেকে আমার কোনো কিছুই মনে নেই। এরপরে আমি অসুস্থ হওয়ার পর সেই বাড়ি ছেড়ে চলে আসলাম, কিন্তু আজও কোনো শীতের রাতে অন্ধকার সেই নুপুরের আওয়াজ এবং ঝলসানো মুখের হাসি মনে পড়লেই আমার শির দাঁড়িয়ে বেরিয়ে শীতল স্রোত নেমে আসে আমার পুরো শরীর জুড়ে। তো দর্শক, গল্পটি ছিল এতটুকুই। আমি আশা করছি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের গল্পটিতে একটি লাইক, কমেন্ট এবং আমাদের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার বিশেষভাবে অনুরোধ রইল। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রোমেল, এসেছি পুরান ঢাকা লালবাগ থেকে। ওকে, আমার সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আছে, সেখান থেকে আমি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আজকে। জি, সেটা হচ্ছে আমার সামনেই ঘটে যাওয়া ঘটনাটি। আমি সরাসরি চলে যাচ্ছি আমার ঘটনায়। জি, ঘটনাটি ঘটে আমার মামির সাথে, সেখানেই আমি ছিলাম উপস্থিত। সেই ঘটনাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। জি। স্বাভাবিকভাবেই কর্মদিবস ছিল সেদিন। আমি অফিস থেকে বাসায় ফিরি। আমার বাসা থেকে মামার বাসা কাছেই, জাস্ট একটা রাস্তার দূরত্ব। অফিস থেকে আসার পর মা বলল, তোর মামা ফোন করেছিল, ওনাকে একটু কল দে, জরুরি কিছু বিষয় মনে হয়, একটু কল দিতে বলেছে জরুরিভাবে। তো আমি ফোন দিলাম মামাকে, হাত মুখ ধুয়েই। মা বলল, তুই একটু তাড়াতাড়ি পারলে এখনই চলে আয়, তোর সাথে একটু কাজ আছে। তো আমি চলে গেলাম, সাথে সাথেই মাকে বলে গেলাম আমি মামার এখানে যাচ্ছি, এটুকু বলে আমি বের হয়ে গেলাম। মামা উপরে গিয়ে মামার সাথে দেখা করলাম। মামা আমাকে তার ড্রয়িং রুমে নিয়ে গেলেন। স্বাভাবিকভাবে একটু বললেন যে তোর মামির সাথে কিছুদিন যাবত একটু কেমন যেন আচরণ করছে, তো একটু তোর একটু দরকার। আমি বললাম, কি ঘটনা মামা, আমাকে একটু বুঝিয়ে বলেন, তাহলে আমি দেখি আপনার কোনো হেল্প বা কোনো কিছু করতে পারি কিনা। তো
তো বললো তোর মামি কিছুদিন যাবত দেখছি কেমন জানি আচরণ করছেন, জি হঠাৎ করে রেগে যায়, কথা ঠিক মতো বলে না, চোখগুলো কেমন যেন হয়, আর স্বাভাবিক খাবার খাওয়া ছেড়ে অন্যরকম কিছু খেতে চায় যেগুলো মানুষ খাওয়ার যোগ্য না, এরকম কিছু। আচ্ছা আমি বললাম কেমন? বললো যে এমন তো কিছু না, তেমন তো কিছু দেখিনি, তবে কয়লা খেতে চায় বারবার। কয়লা? জি, কয়লা খেতে চায়। আমি বললাম এটা কেমন? বললাম তুই তোর একটু দরকার, এই কারণে আমি একজনকে ডাক দিয়েছি, উনি আসছে, ওনাকে আনতে গিয়েছে, আমাকে আনতে গিয়েছে, একটু অপেক্ষা কর, উনি চলে আসবে, চলে আসলে ওনার সাথে আমি থাকবো, তুই যা শুধু আমার সাথে একটু সঙ্গ দিস, এই আরটুকু না, আমি একটু ভয় পাচ্ছি তো বিষয়টুকু। ঠিক আছে মামা, সমস্যা নেই, আসুক। তো এর মাঝে আমি মামির রুমে গেলাম, মামিকে দেখি যে না উনি স্বাভাবিকই আছেন, আরো বেশ কিছু গেস্ট এসে পড়ছেন ওনাকে দেখার জন্য। তাই আমি বললাম মামা মামি তো দেখি যে ঠিকই আছেন। বললো ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক আছে, কিন্তু একটু পর দেখবি চেঞ্জ হয়ে গেছে। এমন কেমন? বললো তুই সামনে একটু কয়লা এনে ধর, দেখ চেঞ্জ হয়ে যাবে। আমি বললাম না, তাহলে থাক, যাকে ডাক দিয়েছেন উনি আসুক, ওনার সাথেই না আমি দেখবো না বাকিটুকু। তো কিছুক্ষণের মধ্যে তান্ত্রিক টাইপের একজন লোক আসছেন। স্বাভাবিকভাবে নর্মালি যেরকম তান্ত্রিক থাকে, লম্বা জব্বা পরা, কালো রঙের, মাথায় জট বাঁধা চুল, গলায় মোটা ধরনের একটু মালার ধরন। দেখে একটু ভয় পেলাম আমি, যে আসলে সরাসরি কখনো এরকম দেখিনি, তো কোথাও যাইনি এরকম, তো একটু ভয় পেলাম। তখন মামা তান্ত্রিককে সবকিছু খুলে বললেন যে উনি এরকম আচরণ করছে, জাস্ট ওনাকে কি করা যায়। তো তান্ত্রিক বললো আসলে আমার তো আসনে বসতে হবে, বসে তারপরে আমি পুরো বিষয়টা উপলব্ধি করে তারপরে আমি কি সমাধান দেওয়া যায় সেটা আমি দিব। বললো যে ঠিক আছে, তাহলে আপনি আপনার জন্য কি কি লাগবে? বললো যে আপাতত তুই কয়েক 5 পদের মিষ্টি আন, একটু দামি ধরনের মিষ্টি আনতে হবে, আর কিছু গোলাপ জল, আগরবাতি, মোমবাতি আর ফুলের মালা। আচ্ছা, এগুলো একটু জোগাড় কর, আমি এর মধ্যে আমি আমার প্রস্তুতি সম্পন্ন করছি। জি। তো সেগুলো আনার জন্য একজন লোক চলে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যে এগুলো নিয়ে আসলেন। নিয়ে এসে আলাদা একটা রুমে নিচে ওনারই নিয়ে আসা একটা কাপড় আসনের মতো উনি সেটা বিছালেন। আর যে দ্রব্যগুলো এনেছেন, মিষ্টি বা আদার্স যে জিনিসগুলো, সেগুলো উনি মোটামুটি সাজানোর পর আমাকে এবং মামাকে, আর সাথে আরেকজন আমার ফ্রেন্ড ছিলেন, ওনাকে বললেন আমি সবকিছু তৈরি করেছি, এখন আমি আসনে বসবো, আসনে বসার পর আমার সাথে যা ঘটবে সেটা আমার সাথেই ঘটবে, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, জাস্ট শুধু আপনাদের জায়গাটুকুতেই থাকবেন, আর আমাকে টাচ করারও দরকার নেই, আমাকে ধরারও কিছু দরকার নেই। আমি যদি পড়েও যাই, জাস্ট শুধু আমাকে একটু তুলে দেবেন, আর কিছু লাগবে না। মা বলল যে ঠিক আছে। এদিকে সবকিছু প্রস্তুতি সম্পন্ন করার পর ঘরের আলো নিভিয়ে দেওয়া হলো, একেবারে অন্ধকার, জাস্ট শুধু একটা মোমবাতি জ্বালানো হলো। তো ওই সময়টায় আমি একটু বেশি নার্ভাস হয়ে গেছি, ভয় পাচ্ছি যে কি থেকে কি হয়। একবার তো ভেবেছিলাম যে চলে যাই এখান থেকে, কি থেকে কি হয়ে যায়, পরে ফ্যামিলিগত কোনো সমস্যা হবে কিনা, বা মা ওখানে টেনশন করবে কিনা। তো আবার একটু চিন্তা করছি না, এসেই যখন পড়েছি, এত দূর যখন আসছি, একটু দেখেই যাই যে কি হয়। তো ওইভাবে শুরু হলো। কিছুক্ষণ তান্ত্রিক কিছু মন্ত্র আর আমাদের ইসলাম ধর্মের কিছু সূরা পাঠ করতে করতে হঠাৎ উনি বেহুশ হয়ে পড়ে গেলেন, কাঁপতে কাঁপতে থাকলেন। তো ওনাকে তুলে ধরে শুধু বসিয়ে দিলেন মামা। বসিয়ে দেওয়ার পর ওনার কণ্ঠস্বরও চেঞ্জ হয়ে গেল। উনি তখন অন্য একটা কণ্ঠে বলল যে তুই কে, কোথা থেকে আসছিস, কি করছিস, কেন আসছিস এখানে, কি চাস তুই এখানে? তো আরেকটা কণ্ঠস্বরে, তান্ত্রিকই কণ্ঠস্বর তখন 2 ধরনের হলো। এটা বলার পর চিকন ধরনের একটা কণ্ঠস্বর বলল যে আমি অমুক শ্মশান ঘাটে ওখানে যাচ্ছিলাম, সন্ধ্যার আজানের সময় ওখানে যাচ্ছিলাম, ওনাকে দেখলাম জানালার পাশে চুল শুকাচ্ছিল। তো আমাকে ওই ইয়েটা দেখে ওনাকে আমার পছন্দ হলো, তাই ওনার উপর আমি ভর করেছি। তো আমি ওনাকে আপাতত ছাড়ছি না, আমি ওর সাথেই থাকবো। তো তান্ত্রিক বলে যে না, তুই তোর সাথে থাকতে পারবি না, ওকে তো ছেড়ে দিতে হবে। তো চিকন সুরে বললো যে না, ওকে তো আমি কোনোভাবেই ছাড়বো না, পারলে তুই যা পারিস তুই কর, তুই তোর কাজ করে যা। তো বললো ঠিক আছে, তোকে আমি ভালোভাবেই বললাম, তুই তো যাবি না, ঠিক আছে।
ওদিকে তান্ত্রিক আসনে বসার আগে বলে গিয়েছিলেন যে মামিকে যেন শক্তভাবে ধরে রাখা হয়, কোনোভাবে যেন ওনার হাত পা ছেড়ে দেওয়া না হয়। ছেড়ে দিলে হয়তো এই রুমে যে আসন বাঁধা হয়েছে সেখানে এসে পড়লে সবকিছু ওলটপালট হয়ে যাবে। আর হাতের কেনি আঙ্গুলটা খুব জোরে চাপ দিয়ে ধরে রাখতে বলছিল, ওটা ধরলে নাকি শক্তিটা কমে যায় তাদের। এই পড়ার পর কার্যক্রম শুরু হওয়ার পর বলছে তোকে যেতে হবে, তুই কি চাস, তাহলে তুই কি দিলে তুই যাবি সেটা বল, সত্যি করে বল তুই কি দিলে তুই যাবি। তো বলছে অনেক চিন্তা ভাবনা করার পর চিকন সুরে আবারও তান্ত্রিকের গলা থেকে আওয়াজ আসলো, কণ্ঠস্বর ভেসে আসলো যে তাহলে আমি যাব, আমাকে কিছু দিতে হবে। সেটার মধ্যে হচ্ছে 2টা বড় ধরনের খাসি দিতে হবে, কিছু মিষ্টি দিতে হবে, আর কিছু জিনিসের নাম বললো সেটা আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না। জি। বলে এগুলা দিলে আমি ওকে হয়তো ছেড়ে চলে যাব। তখন মা বললো আমি তো এগুলো দিতে পারবো না, আমার তো এত অর্থ করি নেই, তোকে 2টা খাসি দিব, তুই অন্য কোনো কিছুতে যাবি কিনা সেটা বল। আচ্ছা, তারপর কি হলো আমাকে একটু বলে ফেলেন। জি। তারপরে বলে ঠিক আছে, এরকম বাকবিতন্ড করার পর উনি বললেন যে ঠিক আছে তাহলে এত কিছু যখন দিতে পারবে না তাহলে তুই আমাকে 2টা খাসি মোরগ দিবি আর কিছু পদের মিষ্টি দিবি, এগুলো নিয়ে শ্মশান ঘাটে, আমি একটা জায়গার নাম বলবো, শ্মশান ঘাটে সেখানে রেখে আসতে হবে মাঝরাতে। জি। তো বলো ঠিক আছে, মামা বললো ঠিক আছে আমি রেখে যাব, তুই যাবি, চলে যা। তখন তান্ত্রিক বললেন যে তুই চলে যাবি, যে তুই চলে যা, তুই চলে যাওয়ার সময় কি দেখিয়ে যাবি, আমি বুঝবো কিভাবে যে তুই যে চলে গেলি। বলে তখন বললো যে চলে যাওয়ার সময় আমি একটা জিনিস ফেলে যাব। তো বললো যে ঠিক আছে তাহলে তুই যা, তোকে আমি কালকে এগুলো সব তোর জায়গা মতো আমি পৌঁছে দিব। তো এই ঘর থেকে আওয়াজ আসলো, অর্থাৎ চিৎকারের আওয়াজ আসলো। এর মধ্যে তান্ত্রিক আবার শুয়ে পড়লেন, বেহুশ হয়ে পড়লেন। তখন স্বাভাবিকভাবে কিছুক্ষণ পর উঠে বসলেন, উঠে বসার পর যে ওই ঘরে গিয়ে দেখ সবকিছু মনে স্বাভাবিক হয়ে গেছে। তো মামা ওই রুমে গেলেন, ওই রুমে গিয়ে দেখলেন যে হ্যাঁ সবকিছু মামি স্বাভাবিকভাবেই আছে, শুয়ে পড়েছে স্বাভাবিকভাবে, এবং যাওয়ার সময় একটি জুতা নাকি কামড় দিয়ে রেখে গিয়েছে বাইরে ফেলে। তো কে ফেলে রেখেছে সেটার দিকে আর কেউ নজর দেয়নি। এই ছিল আর কি। তো তান্ত্রিক সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর আমি চিন্তা করছিলাম যে এটা তো সাজানো হইতে পারে। আমি তখন একটু অবিশ্বাসী করলাম যে এটা কেমনে কি হলো। তখন স্বাভাবিক হওয়ার পর তান্ত্রিক আমাকে দিকে তাকালেন, তাকিয়ে বললেন তুই দিকে আয়, তোর কোমরে কি? এমন আমার কোমরে কি, সেটা তো আমার মা দিয়েছে, আমি ওখানে রাখি আর কি, কোমরেই থাকে সবসময়। তোর কোমরে যেটা আছে সেটা তো তোর মামিকেই দিতে পারিস, তোর মামিকে দিলে তো আজকে এই ঘটনা ঘটে না, এবং এটা জানার কথা না, রাইট? জি, এটা আমি সেখানে আমি অবাক হয়েছি যে আমার কোমরে কি আছে সেটা তো ওনার জানার কথা না। আর ওনার সাথে আমার দেখাই হয়েছে সেই দিন প্রথম, এর আগে কোথাও দেখা হয়নি, এর আগে কোনো কথাবার্তাও হয়নি। তো মোটামুটি এইটুক করার পর তান্ত্রিক বললো যে তাহলে ওইগুলো সবকিছু অ্যারেঞ্জ করেন, অ্যারেঞ্জ করলে আমি সেটা শ্মশানে যেখানে রাখতে বলেছে আমি সেটা রেখে আসবো আমার লোক দিয়ে, আপনারা তো সেখানে যেতে পারবেন না, ভয় পাবেন, আমাকে দিয়ে দেন, আমরা সেখানে রেখে আসবো। এরপর উনি 4টা তাবিজের মতো দিলেন, বলেন যে 4টা 4 কোণার ঘরের 4 কোণায় দিয়ে দিতে, তাহলে আপাতত ঘরটা বন্ধ থাকবে, মামির কোনো সমস্যা হবে না। মোটামুটি এই ছিল আমার দেখা ঘটনাটি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা অল্প কদিনেরই। একটা মাদ্রাসার মেয়ে, ও ওজিফা একটা বই থেকে জিন কিভাবে হাজির করতে হয় সেই আমলটা সে করছে। সে যখন বইটাতে দেখছে জিন হাজির করার আমলটা, তখন তো ওর ভিতরে একটা আগ্রহ জন্মে যে জিন হাজির করবে। তো প্রায় 1 মাস 1.5 মাস ওই আমলটা করেছিল, কিন্তু তার কোনো অনুভূতি আসে নাই, সে ব্যর্থ হয়েছিল, সে কিছুই দেখতে পারে নাই, সে ভুলেও গেছে। তো বিশেষ ঘটনা হয় 6-7 মাস পর, যা এখন বর্তমানে ওর অবস্থা। তো 6-7 মাস পর তার সাথে এই ঘটনা ঘটে। সে অল্প কয়েকদিন আগে তাকে রাত্রিবেলায় তার কাছে আসে এবং এসে তার নাম ধরে ডাকে, বলে যে তুমি যে আমাকে স্মরণ করতেছিলে, তুমি যে আমাকে ডাকতেছিলে, আমি আসছি, কিন্তু আমার সাথে দেখা করতে হলে, আমাকে হাজির করতে হলে তোমাকে হাজি সাহেব, হাজি ব্যক্তিরা যেভাবে এহরাম বাঁধে, তোমার গায়ে এভাবে এহরাম বাঁধতে হবে, চোখে সুরমা পড়তে হবে, খুশবু লাগাতে হবে এবং কাঁচা ফুলের মালা দিয়ে ঘরটাকে সাজাতে হবে। তারপরে আমি তোমার সাথে দেখা এবং হাজির নাজির কাছে থাকবো।
তো এইগুলো যখন প্রায় ওকে দেখাতো, ওর বাবা মাকে সেইগুলো বলতো, ভয় পেত, কিন্তু সেগুলো কখনো করেনি, হেরাম বাঁধে নাই, কোনো কিছুই সে করে না, কেন এগুলো করবে না, এতটা ওর জন্য কঠিন ছিল এগুলো করাটা, এই জন্য সে করে নাই। তো বেশ কয়েকদিন বলার পর সে যখন দেখে এগুলো করে না, তখন সে এখন সেই জিনটা তাকে আঘাত করে। সে মাঝে সাঝে প্রায় দেখে যে যখন ও ঘুমাতে যায় তার বালিশ থেকে হাত বের করে ওকে আঁচড় দেয়, দুপাশ থেকে দুটো হাত বের করে এবং তাকে খুব আঁচড় দিতে থাকে, মারতে থাকে, আঘাত করতে থাকে। প্রায় আবার এমন সময় দেখা যায় ও বলছে যে দেহ ছাড়া শুধু মাথাটা চলে আসে, ওর মাথাটা এসে ওর মেয়েটার নাম, ওর মেয়ের চুল ধরে টান দিয়ে উঠাতে থাকে যে আমাকে যে তুমি জ্বালাইতেছো, আমাকে যে জ্বালাইছো, তুমি এখন আমাকে কেন কাছে ডাকো না, আমি তো তোমার ডাকে সাড়া দিতে চাই, তুমি কেন আমি যে তোমাকে বললাম ইহরাম বাঁধেও, তুমি যে আমাকে স্মরণ করবার জন্য এগুলো করো, তুমি কেন করো না, আমার তো সমস্যা হইতেছে, আমার প্রচন্ড জ্বালাতন হইতেছে, তুমি আমাকে জ্বালানোর পরে কেন আমাকে কাছে নাও না। পরবর্তীতে সে এত আঘাত, এত কষ্ট ভোগার পরে যখন আমাকে দেওয়া হয়, তখন সেখানে আমি উপস্থিত হয়ে ওকে জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি। তখন মেয়ে আমাকে প্রথম বলে যে আমি জিন হাজির করার জন্য একটা আমল করেছিলাম, যা আমার কখনো ভুলে গেছি, যা স্মরণ নেই, কিন্তু বর্তমানে এই পরিস্থিতি চলতেছে। তখন আমাদের জিন আনা হয়, তো এখন উনি বলতেছে যে আমি যাবই না, আমাকে স্মরণ করার যেহেতু হয়েছে, আমি ওর সাথে হাজির নাজির থাকতে চাই, ওকে বলো এগুলো করার জন্য, আর নতুবা ওকে আমি সমস্যা করে ফেলবো। পরবর্তীতে আবার বলছে যে ঠিক আছে, আমার নামে এরকম বক্সে দাও, কিছু গরিব মিসকিনদের খাওয়াইয়ে দাও, ঘরের মধ্যে দুয়ার মাহফিল করে দাও, এবং আমাকে আর কি আমার কাছ থেকে মাফ চাইতে বলো, ক্ষমা চাইতে বলো, তারপর আমি যাব, আর নতুবা আমি কোনো দিন ওকে ছাড়বো না, আমি ওকে আঘাত করেই যাব। ওই ওজিফা দেখে জিনা হাজির করার জন্য পরিকল্পনা করেছিল, যখন সে ভুলে গেছে, স্মরণ নেই, তখন সে উনি এইভাবে জ্বালাতন করতেছিল। তখন আলহামদুলিল্লাহ সামনে এইগুলো ক্ষমা চাওয়ার একটা প্রোগ্রাম করবে, জি আশা করি যে ইনশাল্লাহ সে মুক্ত। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো লিসনার্স, আমি অরিজিৎ বিশ্বাস। আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা দক্ষিণ দিনাজপুর, সেখানকার একটি ছোট্ট শহর গঙ্গারামপুরে থাকি। আমি ভূতের গল্প বা ভূতের কোনো অভিজ্ঞতা, এই সমস্ত ব্যাপারে প্রচন্ড আগ্রহী, এবং সেই কারণেই বিগত কয়েক বছর ধরে আমি ভূত এফএম খুব কেয়ারফুলি এবং খুব কি বলবো আগ্রহ নিয়ে ফলো করে এসেছি, ফলো করছি, ভূত.com ফলো করছি, কারণ আমার এই জিনিসগুলোর বিষয়ে যথেষ্ট আগ্রহ আছে। যাই হোক, আমি আগাগোড়াই ভাবতাম কোনো সময়ে আমি আপনাদের সাথে কোনো একটা স্টোরি বা এক্সপিরিয়েন্স শেয়ার করব, বাট বিভিন্ন কারণে সেটা হয়নি। তবে আজকে আমি প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সাথে। জানি না আপনাদের কেমন লাগবে, তবে প্রথমবার যেহেতু যদি কোনো ভুল ত্রুটি হয় বা বলতে গিয়ে কোথাও কিছু সমস্যা হয়, তাহলে আমি আশা করব যে আপনারা নিজ গুণে আমাকে মার্জনা করবেন। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে 2008 সালের, এবং এই ঘটনাটা ঘটে আমার বর্তমানে যিনি স্ত্রী তার সাথে, এবং তার কাছ থেকেই আমি এই এক্সপিরিয়েন্সটা গোটাটা শুনি আর কি, এবং তার মতো করেই আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আপনাদের সাথে, কিন্তু সেটা আমার নিজের ভাষায়। যাই হোক, সালটা ছিল 2008 সাল, এবং 2008 সালে আমিও যে কলেজে পড়তাম, আমার স্ত্রীও সেই কলেজেই পড়তো, এবং সে আমার থেকে 1 বছরের জুনিয়র ছিল। তো যাই হোক, সেই সময় আমাদের নিয়ম ছিল আর কি, ইউনিভার্সিটির একটা নিয়ম ছিল যে বিজ্ঞান বিষয়ে যে সমস্ত অনার্স আছে, সেই সমস্ত পেপারগুলো যেগুলো রিটেন পরীক্ষা হয় সেগুলো নিজস্ব কলেজেই হতো, এবং যেগুলো প্র্যাকটিক্যাল এক্সাম সেগুলো অন্য কোনো কলেজে, ওই ইউনিভার্সিটির আন্ডারেই অন্য কোনো কলেজে ভেন্যু হতো, এবং সেখানে গিয়ে আমাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হতো। যাই হোক, 2008 সালে
আমার স্ত্রী, বর্তমানে স্ত্রী, সেই সময় আমরা একই কলেজ মেট ছিলাম, বাট আমার থেকে 1 ক্লাস নিচে পড়তো। তো যাই হোক, তো এটা তার কথা অনুযায়ী যে তার এক্সামের সিট পড়েছিল অন্য একটি শহরে, অন্য একটি কলেজে, সেটা হলো শিলিগুড়ি কলেজ। তো শিলিগুড়ি কলেজে যেহেতু পরীক্ষা পড়েছিল, সেখানে আমার স্ত্রী এবং তার মা, এই দুজন তারা সেখানে যায় এবং সেখানে পরীক্ষা টরীক্ষা যেরকম যা যা দেওয়ার কথা সেইভাবে তারা দিয়ে, সেদিন রাতে আর ফেরার মতো কোনো ব্যবস্থা ছিল না, যেহেতু সেই জন্য তারা সেখানেই একটি হোটেল বুক করে আর কি, হোটেলে একটি রুম বুক করে। তো তারা যে হোটেলের রুমটা বুক করে, সেই হোটেলটি সেখানকার একটি নামকরা হোটেল, এবং সেই হোটেলের নাম আমি এখানে বলছি না, কিন্তু সেই হোটেলটি শিলিগুড়ির একটি খুবই নামকরা হোটেল, এবং সেখানে অনেক সময় অনেক সেলিব্রিটিরাও সেখানে থাকতো আর কি, এখনো থাকে। এবং সেই সময় 2008 সালে শিলিগুড়ি বা আমাদের এখানকার যে নর্থ বেঙ্গল এরিয়া আছে, সেখানে একটা ঝামেলা চলছিল। ওই সেই গোর্খা জনমুক্তি মোর্চা, তাদের একটা নিজস্ব ইস্যু নিয়ে একটা বিশাল ঝামেলা চলছিল আর কি। তো সেই কারণে বাইরের লোকজনকে অনেক হোটেল রুম দিতে রাজি হতো না, বাট স্টিল আমার স্ত্রী এবং আমার বর্তমানে শাশুড়ি তারা ওই হোটেলটিতে যায়, এবং অনেক রিকোয়েস্টের পরে তারা একটি রুম পেয়ে যায়। তো যাই হোক, তারপর তারা দুজনে যখন রুমে ঢুকবে আর কি, তখন আমার যে শাশুড়ি, তার মনে পড়ে যে তার বোনের একটি ছেলে আছে প্রাপ্তবয়স্ক, এবং সে সেই সময় মাছের ব্যবসা করতো, এবং মাছের ব্যবসা করতে মাঝে মাঝেই তাকে শিলিগুড়ির দিকে যেতে হতো। তো তিনি তখন সেই দাদাকে ফোন করেন এবং সেই দাদাকে বলেন যে আমরা আজকে শিলিগুড়িতেই আছি, তুমিও আজকে এখানে চলে এসো। তো সেই কথা মতো সেই দাদা সেই হোটেলে চলে আসে, এবং যে রুমটা দেওয়া হয়েছিল সেই রুমটা ছিল ডবল বেডের রুম, এবং সেই রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যেরকম একটা কি বলবো, মানে ভালো একটা রুম যেরকম যেরকম ফ্যাসিলিটি থাকা দরকার, সেই সমস্ত ফ্যাসিলিটি সেখানে ছিল। একদম যে সমস্ত জিনিস একটা হোটেল রুমে, একটা 3rd স্টার বা 4th স্টার হোটেলে থাকা দরকার, সেগুলো সবকিছুই ছিল। তো যাই হোক, তারা 3 জন মিলে রুমে ঢুকে পড়ে। এবার ধীরে ধীরে বিভিন্ন রকম ঘটনা পরম্পরা শুরু হতে থাকে। আমার বর্তমানে যিনি আমার স্ত্রী, সে তখন ওই হোটেলের যে জানলাগুলো ছিল, সেই জানলাগুলো ছিল কাচের জানলা, এবং বাইরেটা দেখা যেত, ভেতরটা বাইরে থেকে দেখা যেত না, এরকম গ্লাস ছিল। তো সেখানে পর্দা লাগানো ছিল। তো আমার স্ত্রী তখন সেই পর্দাগুলো সরিয়ে দিতে যায়, এবং সরিয়ে দিতে গিয়েই হঠাৎ করে সে মানে একটু চমকে যায়। কেন চমকে যায় সেটা একটু পরে বলছি। তো যথারীতি সে চমকে গিয়েছে, এবং সে তখন ভেবেছে যে ঠিক আছে, যা দেখেছি, এটা নিয়ে বেশি কিছু চিৎকার চেঁচামেচি করবো না, কারণ সাথে বয়স্ক মা আছে, মাও হয়তো ভয় পেয়ে যেতে পারে। সো সে জিনিসটা চেপে যায়। তো কিছুক্ষণ পরে আমার যে শাশুড়ি, তিনিও একই রকম একটা এক্সপিরিয়েন্স করেন আর কি। তিনিও সেই জানলার কাছে গিয়ে হঠাৎ করে চমকে ওঠেন। তো তিনিও ভাবেন যে না, এটা আমি কারোর সাথে শেয়ার করবো না, সাথে মেয়ে আছে, মেয়ে হয়তো ভয়টায় পেয়ে যেতে পারে। সো এরকম ভাবে প্রত্যেকেই এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে, কিন্তু কেউ কাউকে বলে না। প্রত্যেকেই ভাবে যে অন্যকে বললে হয়তো সবাই ভয় পেয়ে যাবে। তো যাই হোক, তো ঘটনাটা ছিল এরকম যে তারা যখন ওই জানালার কাছে গিয়ে পর্দাটা সরাতে যাচ্ছিল, তখন সেই কাঁচের মধ্যে নিজের
কঙ্কালটা দেখতে পাচ্ছিল। এবার সেটা নিজেদের কঙ্কাল দেখতে পেয়েছে না অন্য কোনো জিনিসের কঙ্কাল, সেটা নিয়ে সন্দেহ আছে। বাট তারা ওই কাঁচের মধ্যে একটা কঙ্কালের রিফ্লেকশন দেখতে পাচ্ছিল। তো যাই হোক, এরকম একটা ঘটনা ঘটে, প্রত্যেকেই নিজের নিজের মতো করে এটা এক্সপিরিয়েন্স করে, বাট কেউ কারোর সাথে শেয়ার করে না। তো যাই হোক, তারপর রাতের দিকে যখন তারা খাওয়ার জন্য নিচে আসে, মানে সেই হোটেলটা শুধুমাত্র লজিং এর জন্যই ছিল আর কি, সেখানে খাবার দাবারটা নিচে থেকে কোনো একটি হোটেলে গিয়ে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসতে হতো। তো যাই হোক, তারা প্রত্যেকেই 3 জনে মিলে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আসে। তখন ফিরতে ফিরতে তাদের মোটামুটি 10টা সাড়ে 10টা বেজে যায় ঘরে। তো ঘরে 10টা সাড়ে 10টার সময় যখন তারা প্রত্যেকে ফিরে আসে, তারপর থেকেই তারা ঘরটার মধ্যে একটা আলাদা রকমের কিছু মানে ফিল করে আর কি, যে ঘরটা অস্বাভাবিক রকমের মানে সাইলেন্স ঘরের মধ্যে, এবং তারা এই আনক্যানি জিনিসটা প্রত্যেকেই এক্সপিরিয়েন্স করছিল, কিন্তু কেউ কারোর সাথে শেয়ার করছিল না। তো যাই হোক, এরপরে প্রত্যেকেই ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে থাকে। তো এরই মধ্যে আমার স্ত্রী যখন ওই ওয়াশরুমে যায়, তখন ওয়াশরুমে গিয়ে যথারীতি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন বেরোতে যাবে, তখন দেখে যে দরজাটা খুলছে না। ভেতর থেকে দরজাটা খুলে বাইরে বেরোতে আসবে, কিন্তু দরজাটা খুলছে না। তো যাই হোক, যথারীতি সে মাকে ডাক দেয়, বাট বাইরে থেকেও দরজা আটকানো ছিল না। তো বাইরে থেকেও দরজাটা খোলাই ছিল ওয়াশরুমের, বাট স্টিল দরজাটা খুলছিল না। তো এরকম করে মোটামুটি 10-15 মিনিট ধরে অনেক চেষ্টা চরিত্র করার পরেও দরজাটা খুলছিল না। তারপরে হঠাৎ একসময় দরজাটা দরাম করে খুলে যায়। তো তারপরে যাই হোক, আমার স্ত্রী বাইরে বেরিয়ে আসে, এবং তখন সবাই একটু ধাতস্থ হয়ে সবাই বিকেল বেলায় যে ওই জানলার মধ্যে যে জিনিসটা দেখেছিল তারা প্রত্যেকের সাথে শেয়ার করে। তো তারপর থেকেই প্রত্যেকের মনে হয় যে এই ঘরের মধ্যে কিছু একটা অস্বাভাবিক জিনিস আছে। তো যাই হোক, সে সমস্ত বলার পরে তারা যেহেতু হিন্দু ধর্মাবলম্বী, সেই জন্য তারা নিজেদের ঈশ্বরকে ডাকে, গায়ত্রী মন্ত্র জপ করে টোরে তারা বিছানায় চলে যায়। ওই দাদা একটি আলাদা বিছানায়, এবং আরেকটি বেড ছিল, সেই বেডে আমার শাশুড়ি এবং আমার স্ত্রী তারা শুয়ে পড়ে। তো এবার শুতে গিয়ে আমার স্ত্রী লক্ষ্য করে যে তার বেডের ঠিক মাথার দিকে গোটা ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ছিমছাম ঘর, এবং ঘরে নতুন রং করা হয়েছে, রঙের গন্ধ পর্যন্ত পাওয়া যাচ্ছে। বাট ওই আমার স্ত্রী যেখানে মাথা দিয়েছে, ঠিক তার মাথার কাছে একটি জায়গায় একটা লাল দাগ। এবার সেই লাল দাগটা কিসের দাগ সেটা তারা ভেবেছিল কেউ হয়তো পানের পিক বা গুটখা খেয়ে সেখানে হয়তো ফেলেছিল, সেটার দাগ। বাট সেখানটায় রংটা পড়েনি, নতুন যে রং করা হয়েছে সেই রংটা হয়তো সেখানে পড়েনি। তো তারা এটা ভেবেছিল। বাট সে যখনই শুতে যায় তখন তার অস্বস্তি হতে থাকে, এবং কোনোভাবেই তার ঘুমটুম আসছিল না। তো এরপর যেটা শুরু হয়, লাইট অফ করে দেওয়ার পরে প্রচন্ড ধাক্কাধাক্কি শুরু হয় তাদের রুমের দরজার মধ্যে, এবং আওয়াজটা ছিল এরকম, ধাক 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 ধাক, এরকম ভাবে কন্টিনিউ ভাবে দরজায় আঘাত হতে থাকে। এবং তারা ভাবে যে এত রাতে কে এসছে, এত রাতে তখন প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে। তো স্বাভাবিক সেই সময় রিসেপশন থেকে কেউ আসবে না। তো তারা ভাবতে থাকে এরকম, এবং তার দাদা তখন বলে যে যেই আসুক এখন আমরা দরজা টরজা খুলতে পারবো না, যে যদি সেরকম কোনো দরকার থাকে তাহলে রিসেপশন থেকে আমাদের এখানে ফোন করবে, ফোন করে আমাদের যা বলার বলবে। তো তারা দরজা টরজা খোলে না, কিন্তু কন্টিনিউ এরকম আওয়াজ হতেই থাকে, আঘাত পড়তেই থাকে দরজার মধ্যে। এরপরে যেটা শুরু হয় সেটা হচ্ছে প্রচন্ড একটা মানে
স্যাড একটা কান্না শুরু হয়, এবং সেটাও ওই দরজার কাছ থেকেই শুরু হয়। মানে প্রচন্ড দুঃখে বা প্রচন্ড কষ্টে যদি কেউ কান্নাকাটি করে সেরকম যেটা আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ। কান্নার আওয়াজটা অনেকটা এরকম, এরকম করে কান্নার আওয়াজ হতেই থাকে, এবং তার সাথে সাথে ওই দরজায় ধাক্কা অনবরত চলতেই থাকে। এবার তিনজনেই প্রত্যেকে প্রচন্ড ভয় পেয়ে যায়, এবং তারা সঙ্গে সঙ্গে ঘরের দরজার কাছে গিয়ে কিছু শোনার চেষ্টা করে, কিন্তু ওই সমস্ত বাদে আর কিছুই শোনা যাচ্ছিল না। কন্টিনিউ ওই ধাক্কা দেওয়ার আওয়াজ এবং কান্নার আওয়াজ শুনতেই থাকে, এবং তারা ঘরের লাইট টাইট জ্বালিয়ে ফেলে, এবং তারা একই বিছানায় তিনজন একদম জড়সড় হয়ে বসে প্রত্যেকে নিজের নিজের বিশ্বাস অনুযায়ী ঈশ্বরকে ডাকতে থাকে। তো এরকম হতে থাকে প্রায় তখন 3টা বা 3:30 বাজে সেই সময়। তো এরকম হতেই থাকে। তো এরপরে যখন ওই 3টে 3:30 বাজে, তখন হঠাৎ করে দরজাটা খুলে যায়, এবং দাঁড়াম করে আওয়াজ করে দরজাটা খুলে যায়। এবং সেই সময় ওর দাদা সঙ্গে সঙ্গে দরজা খোলা পাওয়ার সাথে সাথে দৌড়ে নিচে যায় রিসেপশনে যাওয়ার জন্য বেরিয়ে যায় ঘর থেকে। এবং রিসেপশনে একজন মানে ঘুমিয়েছিল আর কি, একজন স্টাফ, হোটেলের স্টাফ, তাকে প্রায় জামার কলার ধরে মানে একদম রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে ব্যাপারটা কি, তোমরা কি কোন রুম আমাদেরকে দিয়েছো, আমরা রুমে থাকতে পারছি না, রুমে এরকম এরকম সমস্যা হচ্ছে, কি সমস্যা, কি তোমরা এটা কেন করলে? তো যাই হোক, সেই স্টাফ তখন বলে যে স্যার দয়া করে এরকম কিছু চেঁচামেচি করবেন না, দয়া করে আমাদেরকে ক্ষমা করুন, আপনাদের কাছ থেকে আমরা রুমের কোনো চার্জ বা কিছু নেব না, আপনারা দয়া করে এরকম চেঁচামেচি করবেন না, এটা হোটেলের একটা মান সম্মানের ব্যাপার। তো যাই হোক, এরকম হওয়ার পর তারপর আমার শাশুড়িও নিচে চলে যান, এবং আমার স্ত্রীও নিচে চলে যায়, গিয়ে তারা দাদাকে আটকায় আর কি। তারপর দাদা সেই সময় মোটামুটি ভোর হয়ে গেছে আর কি। তখন তারা সবাই নিচে গিয়ে একটি গুমটি চায়ের দোকান ছিল আর কি, সেই চায়ের দোকানে গিয়ে চা খেতে খেতে তারা নিজেদের মধ্যে গল্প করছিল আর কি। তখন চায়ের দোকানদার তাদেরকে জিজ্ঞেস করে আর কি যে আপনারা কি বাইরে থেকে এসছেন? তো তখন আমার শাশুড়ি বলে হ্যাঁ, আমরা এরকম সমস্ত ঘটনাটা ডিটেলসটা বলে। এবং সেই সময় সেই চায়ের দোকানদার বলে যে আপনারা এই হোটেলে আছেন, এই হোটেলের এই রুমটাতে তো কয়েকদিন আগে একজন মধ্যবয়স্ক মানুষকে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে আর কি, এবং তারপর থেকে ওই রুমটা কাউকে দেওয়া হয় না। তা আপনারা ওই রুমে কি করে আছেন? তো তখনই তারা বুঝতে পারে যে এই একটা গন্ডগোল হয়েছে আর কি। তখন তারা আবার হোটেলে ফেরত আসার পর তারা সম্পূর্ণ যা যা লাগেজ টাগেজ ছিল সে সমস্ত কিছু গোছগাছ করে তারা তখন হোটেল ছাড়তে প্রস্তুত হয়। এবং হোটেল ছাড়তে গিয়ে তারা দরজার কাছে একজন মহিলাকে দেখতে পায়। তো সেই মহিলা মানে যে রুমটাতে ছিলেন আর কি আমার শাশুড়িরা, সেই রুমটা হচ্ছে 3 তলায়, এবং 4 তলায় ঠিক সেই রুমের ওপরেই হচ্ছে ওই মহিলাটি থাকতেন। তো সেই মহিলাটি তাদের দরজার কাছে এসে দাঁড়িয়েছিলেন। তো সেই মহিলা তখন আমার শাশুড়িকে বলেন যে আপনারা ঠিক আছেন তো, আপনাদের সাথে কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি তো, আপনাদের সবাই ঠিক আছে তো, শারীরিকভাবে বা মানসিকভাবে আপনাদের কোনো ক্ষতি টতি হয়নি তো? তো এটা বলার পরে তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি কিছু জানেন? তখন ওই মহিলা বলেন আর কি যে আসলে এই রুমে আমি অনেকদিন ধরেই আছি, আমি একটা প্রজেক্টের ব্যাপারে এখানে এসেছি, প্রায় মাসখানেক হলো এই হোটেলে আছি। তো এই রুমে একটি এরকম ঘটনা ঘটেছে, একজন মধ্যবয়স্ক পুরুষকে হত্যা করা হয়েছে, এবং
তারপর থেকে এই রুমের মধ্যে কেউ থাকতে পারে না এবং এই রুমটা কাউকে দেওয়াও হয় না। তো আমি ওই জন্যই বারবার এখানে আসছিলাম এবং আপনাদেরকে দেখছিলাম যে আপনারা সব ঠিকঠাক আছেন কিনা। তো আপনাদের আওয়াজ টাওয়াজ পাচ্ছিলাম, সেই জন্য আমি নিশ্চিন্ত ছিলাম আর কি, যে আপনাদের সাথে কিছু খারাপ কিছু হয়নি। তো যাই হোক, এর সমস্ত বলা টলার পর সেই মহিলার সাথে কথাবার্তা শেষ করে আমার শাশুড়ি, স্ত্রী এবং আমার সেই দাদা, তারা প্রত্যেকে নিচে চলে আসে এবং রিসেপশনে গিয়ে তারা তখন বলে যে আপনারা কি ধরনের মানুষ, আপনারা হোটেলে যদি এরকম একটা রুম দিয়েছেন আমাদেরকে জানাবেন না কেন। তখন অনেক হাতে পায়ে ধরা হয় আবারও, এবং তাদেরকে বলা হয় যে আপনারা দয়া করে এটা কাউকে জানাবেন না, আমাদের হোটেলের নামটা জানাবেন না কাউকে, এটা মান সম্মানের ব্যাপার, হোটেলের রেপুটেশনের ব্যাপার। তো সেই সময় তাদের কাছ থেকে টাকা পয়সা কিছুই নেওয়া হয় না আর কি হোটেলে। জাস্ট সেই যে পাশের যে নিচে রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করে বিলটা হয়েছিল সেই বিলটাই খালি তারা নেয়, কিন্তু বাকি যে হোটেলের যে চার্জ সেটা তারা নেয় না আর কি। এবং তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করে যে প্লিজ আপনারা কারো কাছে হোটেলের নাম বা হোটেলের পরিচয়টা দেবেন না দয়া করে। তো তারপর আমার স্ত্রী এবং আমার শাশুড়ি এবং আমার এই দাদা, তারা প্রত্যেকে ভোর হওয়ার সাথে সাথে সেখান থেকে গাড়ি করে আর কি নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর কি। তো এটাই ছিল ঘটনা। একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমার স্ত্রীর মুখ থেকে শোনা, তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং ফুর্তিতে থাকবেন, মজায় থাকবেন। আর আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমাকে এরকম কোনো এক্সপিরিয়েন্সের সম্মুখীন হতে না হয়। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির বলছিলাম। আজকের এপিসোড এটা আমার শেষ ঘটনা। তো এই ঘটনাটা ঘটেছিল নেত্রকোনার কোনো এক গ্রামের এক মাদ্রাসায়। মাদ্রাসাটা বেশ নাম করা ছিল। তো কয়েক বছর আগে আমি চাকরির কারণে একটা ভিজিটে যাই নেত্রকোনা জেলায়। তো নেত্রকোনার একটা থানা আছে, আটপাড়া মদন, এখানে একটা থানা আছে, আমার এখানে ভিজিট করতে হবে। তো আমি একটা বাইক ভাড়া করি সারাদিনের জন্য। তো তখন শীতকাল ছিল। তো যিনি আমার বাইকের ড্রাইভার ছিলেন উনি ছিলেন মুসা ভাই, ওনার বাইকটাই আমি সারাদিনের জন্য ভাড়া করি। তো আমি দিনে 12টার সময় আমরা বের হই। বের হওয়ার পর সারাদিন ঘোরাঘুরির পরে মাগরিবের ঠিক আগে দিয়ে যখন আমরা ব্যাক করবো, মানে নেত্রকোনা সদরের দিকে আসবো, তো তখন তেলিগাতি নামে একটা জায়গা আছে, অনেকে হয়তো এখানে চিনেন, যারা নেত্রকোনা আছেন তেলিগাতি জায়গার নাম শুনেছেন। তো ওখানে একটা বড় মাদ্রাসা আছে। তো আমি মুসা ভাইকে বললাম যে ভাই, সামনে যদি কোনো মসজিদ পান তাহলে একটু দাঁড়াবেন, মাগরিবের নামাজটা পড়ে নিব। তো মুসা ভাই খুব ধার্মিক ছিল, উনি বলছে যে হ্যাঁ ভাই, মাগরিবের নামাজটা আমার পড়তে হবে। তো সামনে একটা বড় মাদ্রাসা আছে, ওখানে মসজিদে আমি আর আপনি নামাজ পড়বো, আর ওই মাদ্রাসা আমার ছেলেও পড়ে, ওর সাথে আমি দেখা করে আসবো। তো যথারীতি আমরা মাগরিবের নামাজ পড়ি এবং মাদ্রাসাটা আমার খুব ভালো লাগে। বিশাল বড় দোতলা একটা মাদ্রাসা, সামনে বড় মাঠে একটা কর্নারে ওজুর খুব সুন্দর ব্যবস্থা, আর ওয়াশরুম আছে এখানে। যাই হোক, আমি নামাজ কালাম পরে আমরা আবার নেত্রকোনা শহরের উদ্দেশ্যে রওনা দিব। মুসা ভাই ওনার ছেলের সাথে আমার পরিচয় করা দেয়। তো আমরা বাইকে উঠে রওনা দিই নেত্রকোনার দিকে, সদরের দিকে। তো মুসা ভাইকে এমনি আমি বলছি যে ভাই, ওনারা কিছু মনে করবেন না, আপনার ছেলে কতদিন হলো মাদ্রাসায় পড়ে? তো মুসা ভাই বলছে যে আমার ছেলে তো প্রায় 3-4 বছর হলো মাদ্রাসায় পড়ে, আর দোয়া করবেন যাতে আমি ভালোভাবে আমার ছেলেটাকে সুশিক্ষিত করতে পারি। আমি বলি যে না ভাই, আপনার চালচলনা খুব ভালো লাগলো, ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছেন, তো কিছু মনে করো না মুসা ভাই। আচ্ছা, অনেক সময় মাদ্রাসা নিয়ে শুনি যে অনেকে বলে জিনরা নাকি মাদ্রাসায় পড়ালেখা করে, এটা কি আসলে সত্য না মিথ্যা একটু জানাবেন? আর আপনি যদি ধার্মিক এলাকায় স্থানীয়, আপনি তো বলতে পারবেন। তো মুসা ভাই আমাকে বলে যে ভাই, বাইক চালাচ্ছি তো এখন কিছু বলবো না, সামনে কোনো বাজারে থামি, আমার বাইকেও তেল ভরবো, আর 2 ভাই মিলে চা খাবো, তখন এটা নিয়ে গল্প করব।
তো যথারীতি আমরা 10-15 মিনিট পর একটা জায়গায় একটা বাজারে থামি। তো মুসা ভাই আর আমি হাইওয়ের পাশেই একটা টং দোকানে চা খাচ্ছিলাম। তো আমি মুসা ভাই আমাকে বলে যে প্রায় 10-15 বছর আগে ওনার ভাতিজা এই মাদ্রাসাটায় পড়তো, এবং ওনার ভাতিজা যখন এখানে পড়তো তখন একটা ঘটনা নাকি এখানে ঘটেছিল, এবং এই ঘটনাটা অনেকের মুখে মানে তখন নাকি খুব মানে অনেকের মুখেই তখন নাকি এই ঘটনাটা খুব প্রচলিত ছিল যে এই মাদ্রাসায় খারাপ কিছু আছে বা এরকম সামথিং কিছু। তো এখন এর জন্য কিন্তু মানে ওনার ভাতিজাকেও নাকি মুসা ভাইয়ের ভাই নাকি নিয়ে আসে যে না এই মাদ্রাসায় পড়াবে না। তারপরে যদি আর পরে কোনো সমস্যা হয় না, পরে এই মাদ্রাসাটা খুব নাম করে এবং খুব পপুলার হয়ে যায়। তো ঘটনা ছিল এরকম যে ওই মাদ্রাসায় একতলায় এবং দোতলায় মিলায় প্রায় 150 মতো স্টুডেন্ট নাকি পড়তো। আর এই মাদ্রাসা যিনি পরিচালনা করতেন একটা বড় হুজুর ছিলেন, এবং এই হুজুর উনি মাদ্রাসা পরিচালনার পাশাপাশি উনি অনেক ঝাড়ফুঁক দিতেন এবং অনেক মানুষ অনেক উপকার করতেন, এবং অনেকেই নাকি ওনার অনেক উপকার পেয়েছিল এবং ওনাকে এই জন্য খুব শ্রদ্ধা করত। তো এই মাদ্রাসায় 3-4 জন হুজুর ছিল যারা স্টুডেন্টগুলোকে পড়াতো, যারা এই থাকতো একতলা দোতলায়। তো একটা হুজুর ছিল সেখানে মাসখানিক হয় উনি এসেছিল। তো ওনার দায়িত্বটা ছিল যে উনি দোতলায় একটা কর্নারের রুমে থাকবে, আর সামনে যে বিশাল বড় রুমটা আছে ওইখানে 30-40 জন স্টুডেন্ট আছে, ওইখানে স্টুডেন্টদের দেখাশোনা করবে, অনেকটা গাইডের মতো। আর বড় হুজুর একটা নির্দেশ ছিল যে ওই দোতলা সে হুজুরটাকে বলে দিয়েছিল যে তুমি রাত্রে 10টার মধ্যে আমার স্টুডেন্ট যা আছে দোতলায় তাদের সবাইকে ভিতরে ঢুকাই দিবা এবং লাইট বন্ধ করে ঘুমাই যেতে বলবা, এবং ফজরের পর যাতে ওরা মানে ফজরের সময় যেন তারা উঠে নামাজ পড়তে চলে যায়। তো এই দোতলায় যে হুজুর ওনাকে এটাও বলা হয়েছিল যে আমার বারান্দায় মানে বড় হুজুর বলেছিল যে আমার যে বারান্দা আছে দোতলায় ওইখানে লাইট জ্বালাবা না, ওখানে একটা ডিম লাইট আছে, ডিম লাইটটা তুমি জ্বালায় রাখবা সবসময়। তো যথারীতি ওই দোতলা হুজুর এই কাজটাই করতো। তো মাসখানিক যাওয়ার পর দোতলার হুজুর উনি খেয়াল করে যে রাতে 12টা-12:30টার দিকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। তো উনি যখন এটা কয়েকদিন খেয়াল করে তখন উনি অতটা পাত্তা দেয় না, উনি ঘুমের মধ্যে ভাবে, ঘুমের মধ্যে থাকে উনি তখন একটু মানে কাঁচা ঘুম, 12টা-12:30টার দিকে মাত্র ঘুমাতে আসবে এরকম। তো ওই হুজুর নাকি মানে ভাবতো যে হয়তো পাশের রুমে কোন স্টুডেন্ট হয়তো কোরআন তেলাওয়াত করছে, উনি এর জন্য কতটা গুরুত্ব দিত না। তো একদিন হুজুরের ঘুম আসছে না, তো হুজুর এরকম কোরআন তেলাওয়াত শুনছে, তো উনি একটু ঘুম থেকে উঠে বারান্দায় যাবে আর কি। তো বারান্দায় যাবে, উনি গিয়ে দেখে যে ওই ডিম লাইটটা যেখানে জ্বালানো এর নিচে একটা কম বয়সী একটা ছেলে, মানে 10-15 বছরের একটা ছেলে, সে নাকি চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করছে। তো হুজুর গিয়ে বলতেছে যে বাবা তুমি এত রাতে এখানে কোরআন তেলাওয়াত করছো, বড় হুজুর তো মানা করে রুম থেকে রাত 10টা পর না বের হইতে, তুমি অন্ধকারে কেন কোরআন পড়তেছো, তুমি রুমে যাও আর সকালে দিনের বেলা পড়বা, রাতে কেন কোরআন পড়ো। তুই বাচ্চারা নাকি বলছে আচ্ছা ঠিক আছে আমি রুমে চলে যাচ্ছি, আপনার আর কিছু বলা লাগবে না। তো পরের দিন ওই বড় হুজুর একতলা থেকে মানে ডাক পাঠায় দোতলা হুজুরকে যে একটু আসতে বলে। তো দোতলা হুজুর যায়। তো বড় হুজুর বলে যে দেখো বারান্দায় যে ছেলে কোরআন পড়ে ওকে ডিস্টার্ব করো না, ওর পড়াও পড়ুক, কোরআন তো পড়তেছে, খারাপ কিছু তো করতেছে না। তোমার ঘুমের সমস্যা হইলে আধা ঘন্টা 1 ঘন্টা সমস্যা হবে, তুমি ওকে কোরআন পড়তে দেওয়ার সমস্যা করো না। তো দোতলা হুজুরটা একটু আচমকা উনি একটু আশ্চর্য হয়ে যায়। উনি বড় হুজুরকে বলে যে হুজুর এই সামান্য একটা কথা বলছে একটা বাচ্চাকে, এটা নিয়ে আপনার কাছে কমপ্লেন আসছে। তো বড় হুজুর বলছে কমপ্লেন না, তোমাকে বললাম, আমাকে ছেলেটা বলছে যেটাই হোক তুমি কাজটা করো না। যাই হোক ওই দোতলা হুজুর আবার এরকম সেদিন রাতে চলে যান, এবং আবার 2-1 দিন পর এরকম কোরআন তেলাওয়াতের খুব ভালো মানে সাউন্ড আসছিল। তো উনি আবার যায় এবং সেই বাচ্চাটাকে গিয়ে বলে, দেখে বাচ্চাটা একই জায়গায় বসা কোরআন তেলাওয়াত করছে। তুমি বাচ্চাটাকে একটু আগের থেকে একটু আজকে একটু ধমক সুরে বলে যে তুমি সামান্য বিষয় নিয়ে বড় হুজুরের কাছে আমাকে নিয়ে কমপ্লেন করছো, তুমি এখানে এত রাতে কোরআন পড়ো কেন? তুমি জানো না যে দিনের বেলায় পড়ার ব্যবস্থা আছে বা তোমাদের ক্লাসের সময় নির্ধারণ করা আছে, তোমরা এর বাইরে কেন কোরআন পড়ো? এখানে তো অন্যান্য বাচ্চারা আছে, ওদেরও তো ঘুমের সমস্যা হয়, আমি ঘুমাচ্ছি আমারও ঘুমের সমস্যা হয়। তো ওই দোতলা হুজুরটা বলে যে ঠিক আছে আমি নিচে ওয়াশরুম থেকে আসতে এসে যাতে তোমাকে না দেখি, তুমি রুমে চলে যাবা, খুব ধমক দিয়ে বলে। তো পরে ওই হুজুর এসে দেখে, ওয়াশরুম থেকে আসার পর দেখে যে এই বাচ্চাটা নাই, চলে গেছে। তুমি যথারীতি ঘুমায় যায়।
আবার পরের দিন বড় হুজুর ওনাকে ডেকে বলে যে দেখো তুমি কিন্তু আবার একটা খারাপ কাজ করছো, বাচ্চাটার সাথে ধমক দিয়ে কথা বলছো। তখন দোতলা সে হুজুরটা একটু উনি রেগে যায় বড় হুজুরের প্রতি, বলতেছে যে হুজুর দেখে, বড় হুজুরকে বলে হুজুর দেখেন আমি তো এখানে শিক্ষক হিসাবে আছি, আমি তো বাচ্চাদেরকে ধমক দিতেই পারি, আমি যেটা করছি ভালোর জন্য করছি, তারপর আপনি আমার ওই বাচ্চা নালিশগুলো দেখে আমার কাছে আমাকে এরকম জেরা করতেছে, এটা তো ঠিক না। আমি তো বাচ্চারা যাতে ঠিকভাবে ঘুমাতে পারে এই জন্য বলছি, বা আপনি বলছেন 10টার পর সব বাচ্চারা যাতে ঘুমায় যায়, এই জন্য আমি ওদেরকে ভিতরে চলে যেতে বলছিলাম বাচ্চাটাকে। তো এইভাবে করলে তো হুজুর কাজ করা যাবে না যে একটা সামান্য বাচ্চার কথায় আপনি আমার বিচার করতে আসতেছে, আমাকে মানে আপনি সাজাচ্ছেন, বা আপনি আমাকে আমার বিচার করতে যাচ্ছেন। তো বড় হুজুর বলতেছে দেখো যেটা করছি তোমার ভালোর জন্য বলছি, তুমি যাও দোতলায় যাও, আর এটা ওই বাচ্চা কোরআন তিলাওয়াত করবে, তোমার এটা টেনশন করা লাগবে না। তার কয়েকদিন পর আবার সে কোরআন তেলাওয়াত, তারপর ওই হুজুরটা উঠে এবং বাচ্চাটাকে বলে যে তুমি কোরআনটা রেখে আমার সাথে আসো, দেখা করো। সেই রাতেই বলতেছে। তো বাচ্চাটা রুমের মধ্যে কোরআন রেখে আসে, হুজুরের সাথে দোতলায় সে হুজুরের সাথে দেখা করতে আসে ওই দোতলাতেই। তখন বাচ্চাটাকে খুব বকাবকি করে এবং ঝাড়ি মারে এবং বলে যে তোকে বড় হুজুর বলে দিছে যে রাতের বেলা তুই এখানে কোরআন পড়বি না, এবং তুই যদি এরপর থেকে কোরআন পড়স তাহলে তোকে মারতে বলছে, তোকে শাসন করতে বলছে। তো এই বাচ্চাটাও নাকি কিছু একটা মনে বলছে, এটার এগেনিস্টে ওই দোতলা হুজুরটা নাকি তখন এই বাচ্চাটাকে একটা কথা লোকে একটা থাপ্পড় লাগায় দেয় এবং বাচ্চাটা নাকি কাঁদতে কাঁদতে রুমে চলে যায়। পরের দিন আবার বড় হুজুর বলে যে দেখো, মানে ওই হুজুরকে বলে দেখো তুমি কিন্তু কাজটা খুব খারাপ করছো, গতকাল রাতে বাচ্চাটাকে মারছো। তো সেই দোতলা হুজুরটা কথায় কথায় বড় হুজুরকে বলে ফেলে যে হুজুর দেখেন আপনি যদি এরকম সামান্য বিষয় না আমাকে তো মানে যেটা করতে থাকেন তাহলে আমি এখানে চাকরি করবো না, আমি চলে যাব, সমস্যা মাস শেষে আমি এখানে চলে যাব, আপনি হুজুর দেখেন। তখন বড় হুজুর এই দোতলা হুজুরটাকে বুঝায়, বলে যে দেখো আজকে পুরো ঘটনাটা আমি তোমাকে খুলে বলি, আসলে তুমি তো নতুন আসছো, জানো না আমাদের এই মাদ্রাসায় কয়েকজন জিনের বাচ্চা পড়ে, এবং একতলাতেও 2-3জন জিনের বাচ্চা রাত্রেবেলা পড়ে, হয়তো তুমি এই সাউন্ডটা পাও না, কিন্তু দোতলায় একটা জিনের বাচ্চা পড়ে, এবং সবসময় তুমি জিনের বাচ্চাটাকে গিয়ে মানে শাসন করতেছো বা যে ঝাড়ি দিচ্ছ, এটাই কাজটা করতেছো, এটা কিন্তু তুমি ঠিক করতেছো না, এবং যে জিনের সন্তান এটা সে তোমার খুব নাকশ, এবং যে কোনো সময় তোমার কোনো ক্ষতি করতে পারে। তুমি যেটা করবা, তুমি কখনোই রাতে বের হইলে কয়েকদিন একা বের হবা না, রাতে বের হতে মানে ওই যে রাতে ওয়াশরুমে যাওয়া লাগে, একা বের হবা না, এটা বলে। তো কয়েকদিন এটা বলার পর দোতলা হুজুরটা কিছুটা একটু আচমকা কেমন জানেন একটু ভয়ে ফিল করে। তো উনি আবার অন্য যে হুজুরগুলোকে আছে ওনাদেরকে বলে যে দেখেন বড় হুজুর আমাকে কথা বলছে। তো অন্য হুজুরগুলো সিনিয়র ছিল, ওরা নাকি বলে যে হুজুর তো ঠিকই বলছে, তো আপনি যেটা করেন সমস্যা হলে দোতলায় থাকলে আমাদের মধ্যে কাউকে একজন নিয়ে যান, আমরা গ্রুপের আপনার সাথে থাকবো। তো তারপর দোতলায় দুজন হুজুর থাকা শুরু করে। তো একদিন ওই আগে যে হুজুরটা ছিল, মানে যে হুজুরটাকে যে হুজুরটার উপর জিন খেপা ছিল, সেই হুজুরটা এই কয়েকদিন পরে নাকি রাতে বাথরুমে যাবে। তো একতলায় সেই 11টা-11:30 দিকে এরকম মাঠের পাশ দিয়ে সেই ওয়াশরুমে যাবে। তো ওয়াশরুমে যাওয়ার পর ওই তাহাজ্জুদে নামাজ পড়ে উজু করে, পাশে উজুর ব্যবস্থা ছিল, উজু করে বের হবে। তো মাঠের কাছে আসতেই নাকি পিছন থেকে ওনাকে কিছু একটা জোরে কিছু একটা ধাক্কা দেওয়া হয়, এবং উনি এমনভাবে পড়ে যায় যে ওনার থুতনিতে ব্যথা করে ওনার দাঁত একটা পড়ে যায়, এবং উনি খুব চিৎকার করে এবং ভয়ে চিৎকার করে, এবং উনি নাকি এই চিৎকারে নাকি আরো যে আশেপাশে স্টুডেন্ট ছিল 2-1জন ওই একতলা, ওরা নাকি এসে ওনাকে উদ্ধার করে এবং বড় হুজুরের রুমে নিয়ে যায়। তখন বড় হুজুর বলে যে তোমাকে বারবার বলছিলাম তুমি একা বের হবা না, তুমি কোন সাহসে একা বের হয়েছ। তো এটা শোনার পরে দোতলা যে আগে যে হুজুরটা উনি খুব একটু রেগে যায়, এবং উনি বলে যে সামান্য এক জিনের কারণে হুজুর আমাকে এরকম কথা বলতেছে, আর আমার এখানে দাঁতে বা থোতায় এরকম ব্যথা পেলাম, ঠিক আছে ওই জিনের বাচ্চা দোতলা কিভাবে পরে আমি দেখবো। তারপর থেকে ওই হুজুরটা করতে গিয়ে প্রতিদিন ওই ডিম লাইটের জায়গায় একটা বাল্ব লাগায় দেয়, যাতে আলোর মধ্যে কেউ পড়তে আসতে না পারে, কারণ আপনারা অনেকে জানেন যে আলোর মধ্যে হয়তো জিন আসে না। তারপরে আবার বড় হুজুর ওনাকে একদিন পর ডাকে এবং ওই হুজুরকে বলে যে দেখো
এখানে যে জিনটা উপরে জিনের বাচ্চা যেটা পড়তে আসতো সে কিন্তু মানুষের রূপ ধারণ করে এখানে পড়তে আসতো, এবং সে কিন্তু আলো পছন্দ করে না, তুমি ভালোভাবে জানো, আর তুমি ইচ্ছা করে রাতে বাল্ব জ্বালায় রাখো। তো তুমি সাবধানে থাকো, তুমি এমন কিছু করো না যাতে তোমার খুব বড় একটা ক্ষতি হয়ে যায়। কারণ মানুষ জাতি আমরা একজন একজনকে ভালোভাবে চিনি, কিন্তু জিন জাতি কেমন তুমি কিন্তু ভালো জানো না। এটা ওই বড় হুজুরটা বলে, মানে বড় হুজুর বলে যে আমি জিন চালান দিই বা আমি ঝাড়ফুঁক দিই সবাইকে, আমি কিন্তু জিনের সাথে কথাবার্তা বলতে পারি, এবং ওদের জিদ কেমন এটা তুমি জানো না, তোমার বড় ক্ষতি করো না। আর উপরে এই লাইটগুলা যেটা এরকম ছিল ডিমটা জ্বালায় রাখবা, এই সমস্যাটা করবা না। তো সেই হুজুর আবার ডিমটা জ্বালায় দেয়, এবং ওনার মধ্যে খুব একটা রাগ থাকে, এবং উনি এতটাই রাগ থাকে যে উনি আরেকদিন এই জিনের যে বাচ্চা আছে ওকে দেখে যে ও কোরআন শরীফের তেলাওয়াত শুনে, তো হুজুর ইচ্ছা করেই একটা টর্চ নিয়ে করে কি ওই জিনের বাচ্চার ওই বারান্দায় গিয়ে ইচ্ছা করে জিনের বাচ্চার মুখে টর্চটা মারে। ওনার কাছে একটা টর্চ ছিল না, এবং এটা দিয়ে নাকি জিনের বাচ্চার চিৎকার করে এখান থেকে চলে যায়। মানে হুজুরের জিদ, সে এই সমস্যাগুলো পড়ছে, জিনের বাচ্চাকে ভয় দেখাবে। তারপরের দিন সেই বড় হুজুরকে বলে যে দেখো তুমি আর এখানে থাকো না, তোমার খুব ক্ষতি হবে, আর তুমি যেখানেই থাকো তোমার ক্ষতি করবে জিনরা, কারণ তুমি জিনের বাচ্চাকে অনেক সমস্যা করছো, তোমাকে বারবার হুঁশিয়ার করার পরেও তুমি সমস্যাগুলো করছো, এবং গতকাল আর তুমি টর্চ মারছো, এটা আমার কাছে এরকম খবর এসে পড়ছে। তো বড় হুজুর বলে যে ওরা যদি তোমার কোনো ক্ষতি করে আমাকে তুমি দোষারোপ করতে পারবা না। তখন এই সমস্যাটা আবার যে অন্যান্য যে হুজুরগুলো আছে সিনিয়র হুজুর, এই দোতলা সেই হুজুরটাকে অন্যান্য হুজুরদেরকে বলে, এবং অন্যান্য হুজুররা বলে যে দেখেন বড় হুজুর যা বলছে ঠিকই বলছে, আপনি যদি পারেন বড় হুজুর কাছে চান, মাপসাপ চান, জিনের কাছে মাপসাপ চান, নাহলে আপনার খুব সমস্যা হবে। তারপর নাকি সিনিয়র যে হুজুর আছে এবং সে দোতলা যে হুজুর, ওরা নাকি বড় হুজুরের কাছে যায় এবং বড় হুজুরকে বলে যে যে সমস্যাটা পড়ছে এই যে সে যেহেতু মানে অন্যান্য সিনিয়র হুজুরটা বলে যে যেহেতু এই নতুন সে আসছে এই হুজুরটা যে সমস্যা পড়ছে, ওকে হতো এই খারাপ কাজগুলো, ওই কাজগুলো ছোটখাটো কাজগুলো এরকম করছে, ভুল করছে, এটা আপনি জিনদের কাছে ওকে মাপ চাওয়া দেন, ব্যবস্থা করে দেন। তখন বড় হুজুর বলে যে দেখো কিছু করার নাই, একটাই উপায় আছে, যেই জিনের সন্তান এটা সেই জিনটাকে আমি একটা বোতলে ভরে দিচ্ছি এবং বোতলটা ভালো মতো লাগাই দিচ্ছি। তো ওই যে দোতলায় হুজুরটা ছিল যে মানে এই সমস্যাগুলো করছিল, মানে যে মাফ চেতে যাচ্ছিল, সেই হুজুরকে বলে তুমি আমাদের মাদ্রাসার সামনে মাঠের এক কর্নারে এটা মাটি চাপা দিয়ে যাবে বোতলটা, এবং কোনোভাবে যাতে বোতলটা না ভাঙে, তোমার খুব ক্ষতি হবে, এবং তুমি আজকে মাগরিবের পর আসবা। মুসা ভাই আমাকে বলে সেদিন সেই মাগরিবের পর যখন হুজুর যায় বোতল নিয়ে যায়, তখন মানে খুব নীরব একটা প্লেস ছিল এই মাঠের কর্নারে, ওইখানে হুজুরটা নাকি এই বোতল নিয়ে যায় এবং কেউ কিছু বলতে পারবে না। এশার নামাজের পর মাদ্রাসার ছাত্র যারা উঁচু করতে যাবে তারা নাকি দেখে যে ওই মাঠের এক কর্নারে হুজুর মৃত অবস্থায় পড়ে আছে, এবং ওনার পায়ের সাইডে নাকি মোচড়ানো, মানে পা ঘুরে গেলে যেরকম এরকম মোচড়ানো, এবং যে একটা বোতল ভাঙা ছিল। এবং মুসা ভাইয়ের ভাতিজা নাকি এটা স্পষ্ট দেখে, এবং এটা দেখার পর ওই মসজিদ মাদ্রাসায় নাকি খুব আলোড়ন হয়ে যায় বিষয়টা, এবং বড় হুজুর বলে যে নিশ্চয়ই কোনো একটা ভুলের কারণে আজকে ওইরকম ক্ষতিটা হইল, এবং এই ঘটনাটা নাকি সেই সময় খুব আলোড়ন হয়ে গেছিল এলাকায়, এবং তারপর নাকি অনেক স্টুডেন্ট এখান থেকে চলে গেছিল, এখানে পড়তো না। তারপরে বেশ কয়েক বছর পর যখন বড় হুজুর মারা যায় তখন তার এখানে কেউ জিন চালান দিত না বা এরকম ঝাড়ফুঁকি দিত না। যখন নতুন ম্যানেজমেন্ট যারা আসছিল তখন নাকি মাদ্রাসা যখন চালু করে তখন এটা আবার নাম করে একটা মাদ্রাসা হয়ে যায়। তো এটাই আমি মুসামের কাছ থেকে শুনি, আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগবে। আমার ভালো লেগেছিল দেখে আপনাদের কাছে শেয়ার করা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি স্টোরিগুলো কিন্তু বেসিক্যালি অনেক জায়গা থেকে কালেক্ট করি, এবং এটা আমার বন্ধু বান্ধব হোক বা কলিগ হোক বা যেই হোক আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি। এখন সব স্টোরিতে যে ভয় পেতে হবে বা ভয় হয় এটা হয়তো নাও হতে পারে, বাট আমার কাছে স্টোরিগুলো একটু অন্যরকম লাগে বা কিছু ভৌতিক মনে হয় বা কিছু অলৌকিক মনে হয়, এর জন্যই আপনাদের সবার সামনে এটা উপস্থাপন করা। তো যারা ভয় পেয়েছেন বা যারা ভয় পাননি সবাইকেও বলবো যে স্টোরিগুলো আসলেই আমার নিজের অনেক কষ্ট করে এগুলো কালেক্ট করা, এবং আমি আশা করি আপনাদের
ঘটনাগুলো ভালো লাগবে, এবং আমি সবসময় চেষ্টা করি যে মানুষের কাছ থেকে রিয়েল ঘটনাটা তুলে ধরার জন্য। এবং রিয়েল ঘটনায় আসলে যদি আমরা ঠিকভাবে রুমটা একটু ভৌতিকভাবে পরিবেশ করে লাইট অফ করে বা কোনো ছাদে একা যদি কোনো অন্ধকার জায়গায় শুনি, আশা করি সবার ভয় লাগবে। ডিয়ার লিসেনার, আশা করি এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটি ঘটনাই ভালো লেগেছে। তবে এই এপিসোডের মধ্যে কোন ঘটনাগুলো সবথেকে ভালো লেগেছে, কার ঘটনা শুনতে আপনারা ইচ্ছুক, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যেমন আরজে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, ডক্টর আলী ভাই, এনাদের সহ আরও অনেকেরই যে ঘটনাগুলো সবথেকে ভয়ানক এবং সব ঘটনা এবং ভয়ানক ঘটনাগুলো আপনাদের মাঝে ভালো লাগে, সেই ঘটনাগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার জন্য চেষ্টা করব। ডিয়ার লিসেনার, আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন বলে প্রতিনিয়ত আমি বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তো প্রিয় লিসেনার, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।